এই 23 জনকে নিয়ে আমি আলাদা একটা গ্রুপ করব যেখানে আপনারা 23 জনই থাকবেন, কারণ আমার অ্যাক্টিভ পারসন দরকার। জি স্যার। এখন যদি আমি ক্লাসটা শুরু করি 10 মিনিট পরে আরো কেউ যুক্ত জি হবে, স্যার। আমার পেছন থেকে কোশ্চিন করবে। এই কোশ্চিন করাতে অনেকের সমস্যা হবে এবং সময়টা চলে যাবে। আমি আপনাকে বলছি যে আমার হচ্ছে সময় নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কিন্তু পেছন থেকে যদি কোশ্চিন করেন তাহলে আগে যারা আছে তাদের মাথাটাও গোলায় যাবে। জি স্যার। এই জন্য আমি বলতেছি যদি আপনারা চান তাহলে আপনাদেরকে আলাদা একটা গ্রুপে নিব এবং আমার দরকার অ্যাক্টিভ। আর আমার ক্লাসে আমি 25 জন করে নিব, এর বেশি কেউ থাকবে না। যদিও আমার 66 জন মেম্বার আছে, কিন্তু আমার ক্লাসে 25 জন করে থাকবে। বুঝছেন আপনারা? জি স্যার। যদি আপনারা অ্যাক্টিভ পারসন হন তাহলে সেই 25 জন একটু আমি গ্রুপে নক করতেছি, তারা একটা করে রিঅ্যাক্ট করবেন যাতে আমি বুঝতে পারি যে আপনারা অ্যাক্টিভ আছেন। জি স্যার, ওকে। আর আমি তাদেরকে নিয়ে আলাদা একটা গ্রুপ করব। ওকে স্যার। হ্যাঁ, এই জন্য একটু 2 মিনিট সময় দেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার আসসালামু আলাইকুম। স্যার যেহেতু রমজান মাস, ক্লাসটা আমাদের খুব তাড়াতাড়ি শুরু করাটাই ভালো হবে। জাহিদ বলছিলাম স্যার। হ্যাঁ, আপনাদের দেখেন হোয়াটসঅ্যাপে একটা মানে এসএমএস করা হয়েছে, সেটাতে আপনার রিঅ্যাক্ট দিয়ে অ্যাক্টিভ পারসন হিসেবে পরিচয় দেন। হ্যাঁ, বিপুল বলেন। বিপুল ইসলাম বলেন। বিপুল ইসলাম। স্যার মাসুম বলছিলাম। হ্যাঁ, মাসুম ভাই বলেন। স্যার ওই যে আমি গ্রুপে একজনকে অ্যাড দিয়েছি, নতুন ক্যান্ডিডেট, একটু ওনাকে পিক করে নেন, উনি ক্লাস অ্যাটেন্ড করবে। লিংক পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, একটু থামেন। ঠিক আছে। চোদ্দ জন রিঅ্যাক্ট করছেন এখন পর্যন্ত। এই যদি হয় অবস্থা, স্যার এই 14 জনকে নিয়ে ক্লাস করান, যেহেতু কারো নাই, ইচ্ছা নাই। আচ্ছা এখন ক্লাসের দিকে মনোযোগ দেই, ওটা আমি পরবর্তীতে করব। নেক্সট ক্লাস হয়তোবা ওই 14 জনই পাবে শুধুমাত্র, বাকিগুলা পরে কান্নাকাটি করলেও আমার কিছু করার থাকবে না, কারণ আমি ওদেরকে নিয়ে শুরু করে দিব। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আপনাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। আমাদের টপিক কি ছিল? যারা কথা বলবেন তারা অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। ঠিক আছে, হ্যান্ড রাইজ করার পরে আমি পারমিশন দিলে কথা বলবেন। কথার মধ্যে আরেকজন কথা বলবেন না। ক্লাসে মানে ক্লাস পরিবেশটা নষ্ট করার চেষ্টা করেন না, এতটুকুই। যদি না বুঝতে পারেন আমি যতটুকু সাপোর্ট দেওয়া দরকার দিব। বিপুল ইসলাম বলেন। বিপুল ইসলাম হ্যান্ড রাইজ করে আসেন কিন্তু কথা বলতেছেন না। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন।
স্যার যে 14 জনের কথা বললেন আসলে কোন 14 জন, মানে আমরা তো অ্যাক্টিভ আছি, মানে আচ্ছা, আপনি আমি আবার বলে দিচ্ছি। আমি এখন পর্যন্ত আমাদের ক্যান্ডিডেট মেম্বার আছে 66 জন, তার ভিতর উপস্থিত পাইছি মাত্র 28 জন। আমি বলছি আমার প্রথম যে ব্যাচটা হবে সেটাতে আমি 25 জন রাখবো। সেই 25 জন আপনারা যারা প্রথম ব্যাচে অগ্রাধিকার নিতে চাচ্ছেন তারা অবশ্যই, আমি একটা হোয়াটসঅ্যাপে এসএমএস করছি, সেই এসএমএস এ যায় রিয়াক্ট দেন। যে কয়জন রিয়াক্ট দিবে সেই কয়জনকে আমি একটা নতুন আলাদা গ্রুপে নিব এবং সেখান থেকে ক্লাসটা কন্টিনিউ করব। হ্যাঁ, এমডি বলেন। গোলাম উদ্দিন, কালিবুদ্দিন, কালিবুদ্দিন বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি রেসপন্স করতে বললেন, ওই জন্য হাত উঠাইলাম আর কি। আচ্ছা আচ্ছা, এখানে না, আমি হোয়াটসঅ্যাপে একটা এসএমএস করছি সেখানে গিয়ে। ওকে স্যার। আচ্ছা। আচ্ছা, এখন আর বেশি কথা না বাড়ানোই ভালো হবে। আপনাদের আমি হয়তোবা বলছি প্রথমেই, দুপুরের ক্লাসে বলে দিয়েছি যে আপনাদের আজকে সেশন হবে সিএস এবং 1 নাম্বার সিবিএলএম। সিএসটা কি সবাই ভালো করে দেখছিলেন? আমি কিন্তু সিএস পাঠিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। আপনারা কি সেটা দেখছেন? দেখেন তো আমার সিএস আর আপনাদের সিএস একই রকম নাকি? সবাই স্ক্রিন জি দেখতে স্যার। পাচ্ছেন? জি স্যার। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার দেখতে পাচ্ছিস না তো। দেখতে পাচ্ছেন না? সকলেই তো দেখতে পাচ্ছে। দেখেন আরেকবার চেষ্টা করে। আমার এটা শো করতেছে নুসরাত জাহান থেকে। দেখেন নুসরাত জাহান থেকে এটা শো করতেছে। জি স্যার। বিপুল ইসলাম, আপনি কি পাইছেন? স্যার খুঁজতেছি একটু। আর কারো সমস্যা হচ্ছে নাকি দেখতে, স্ক্রিন দেখতে? আমাতুস সাফি আপু, দেখা যাচ্ছে স্ক্রিন? জি দেখা যাচ্ছে। আচ্ছা, অলরেডি আমরা 10 মিনিট লেট। আমরা একটু একটু করে আগায় যাই, ইনশাআল্লাহ সবার ক্ষেত্রে ভালো হবে। আজকে প্রথম টপিকটা হচ্ছে সিএস। আমরা যে সিবিএ, সিবিএম আর সিবিটি অ্যান্ড এ দুইটা কিন্তু আলাদা। একটা হচ্ছে সিবিএ এবং সিবিটি অ্যান্ড এ। যেটা সিবিএ সেটা হচ্ছে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট নিতে হয় কেমন করে, কি কি নির্দেশিকা আছে, এটার জন্য একটা সিএস। সিএস মানে হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন। জি স্যার জি স্যার। শোনা যাচ্ছে। জি স্যার। শোনা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। আহ, জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, সিএস, আমরা সিএস কোনটাকে বলতেছি? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড মানে হচ্ছে একটি কাজ সম্পূর্ণ করার জন্য যত কিছু, আমরা সকালে একবার আলোচনা করছি, কম্পিটেন্সি মানেই হচ্ছে 3টা জিনিস। একটা হচ্ছে নলেজ, স্কিল, অ্যাটিটিউড। এই 3টার মাধ্যমে আমরা একজন মানুষকে কম্পিটেন্সি যাচাই করি, সক্ষমতা। কম্পিটেন্সি মানে হচ্ছে সক্ষমতা, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে নির্দেশনা বা নির্দেশিকা। ঠিক আছে? একজন মানুষকে যাচাই করার জন্য 3টা পদ্ধতি আছে। একটা হচ্ছে নলেজ, স্কিল, অ্যাটিটিউড। এই 3টার সমন্বয়ে কম্পিটেন্সি তৈরি হয়েছে। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড মানেই হচ্ছে সিএস। সিএস, সিবিএলএম, ইউনিট অফ কম্পিটেন্সি মডিউল।
সরি সিএসটা আলাদা, সিবিএলএম ইউনিট অফ কম্পিটেন্সি, সিবিএলএম ইউনিট অফ কম্পিটেন্সি আর মডিউল, এই তিনটা একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, আমরা যে টপিক বলতেছিলাম কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, সিএস। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড মানে হচ্ছে সক্ষমতা নির্দেশিকা, ঠিক আছে। সিবিএ এবং সিবিটি অ্যান্ড এ দুইটা আলাদা। সিবিটি অ্যান্ড এ এটা হচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। একজন ক্যান্ডিডেট, ধরেন যে ক্যান্ডিডেট আমি, আমার সক্ষমতা যাচাই করার জন্য কি প্রয়োজন হবে? তিনটা জিনিস, একটা হচ্ছে নলেজ স্কিল আর একটা হচ্ছে অ্যাটিটিউড, ঠিক আছে। এই তিনটার মাধ্যমে আমার সক্ষমতার যাচাই হবে, কিন্তু আমার সক্ষমতা যাচাই করব কিসের উপর? একজন ট্রেনার হিসেবে আমি একজন ট্রেনার হিসেবে ঠিক আছে কিনা, এটার জন্য যে কম্পিটেন্সি, নলেজ স্কিল অ্যাটিটিউড, এটার যে ধারা বা নির্দেশনা, কি দেখে আমি বুঝবো যে আমার ট্রেনার ঠিক আছে কিনা ঠিক নাই? এটা কিন্তু দেওয়া আছে, এই যে দেখেন সিবিটি অ্যান্ড এ এর মাঝে, ঠিক আছে। একজন ট্রেনার সে কম্পিটেন্সি অর্জন করতে পেরেছে কি পারে নাই, তার মধ্যে সেই স্কিল নলেজ অ্যাটিটিউড এটা আছে কি নাই, সেটা আমরা কোথায় পাবো? সিবিটি অ্যান্ড এ। বুঝতে পারছি? আর একজন অ্যাসেসর সঠিক কিনা, মানে ওর যে কম্পিটেন্সি আছে, ওর যে সক্ষমতা আছে, সেটা ঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সিবিএ, কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। আশা করি সিবিএ এবং সিবিটি অ্যান্ড এ এর এটা ক্লিয়ার হয়েছেন সবাই। স্যার আরেকবার একটু বুঝাইলে ভালো হতো। হ্যাঁ, আমি বলতেছিলাম সিএসটা কি, এটা কি আমরা জানি? সিএসটা হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, একটা কাজের ধারাবাহিকতা বা নির্দেশনা। আমি যে একজন ট্রেনার, আমি ট্রেনার হিসেবে ঠিক আছে কিনা এটা যাচাই করব কিভাবে, কিসের উপর ভিত্তি করে, কোন ধারা বা কোন মানের উপর ভিত্তি করে ঠিক করব যে আমি, একটা পার্সেন্টেজ থাকে না যে আমরা যদি 100-তে 100 পাই তাইলে আমরা এ প্লাস পাই, বা 100-র মধ্যে 80 পাই তাইলে আমরা এ প্লাস পাই, এরকম একটা নির্দেশিকা আছে না? তো এই নির্দেশিকাটাই হচ্ছে সিএস, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড মানে হচ্ছে একটা নির্দেশিকা যেখানে আপনার কম্পিটেন্সিটা উল্লেখ থাকবে। আর সিবিটি অ্যান্ড এ এটার মানে হচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং করতে পারবেন আপনি কি, বা একটা অ্যাসেসমেন্ট করতে পারবেন কিনা এটা যাচাই করার জন্য যেটা আছে সেটা হচ্ছে সিবিটি অ্যান্ড এ। আর সিবিএ মানে হচ্ছে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, একজন অ্যাসেসর সঠিক বেস অ্যাসেসমেন্ট। হ্যাঁ, একজন অ্যাসেসর সঠিকভাবে অ্যাসেসমেন্ট পরিচালনা করতেছে কিনা, একজন অ্যাসেসরের যে দায়িত্ব, রুলস রেগুলেশন, সেটা হচ্ছে সিবিএ তে আমরা পাবো, ঠিক আছে। তিনটা কথার পার্থক্য কি সবাই বুঝতে পারছেন? হ্যাঁ অথবা না? সিএস, জি স্যার। সিবিটি অ্যান্ড এ এবং সিবিএ তিনটা কিন্তু তিন কথা কিন্তু একই ফ্রেমে। জি স্যার, বুঝছি। এইটা যেন কখনোই কনফিউজ না হয়, আমরা আস্তে আস্তে মূলগুলা শিখি, শেখার পরে সবকিছু ক্লিয়ার হওয়ার পরে সামনের দিকে আগাবো। হ্যাঁ মোকাররম স্যার বলেন। স্যার আমি জানতে চাচ্ছিলাম সিবিএ হচ্ছে যখন আমি অ্যাসেসমেন্ট দিব, অ্যাসেসমেন্টের জন্য মোকাররম স্যার বলেন। সিবিএ এর পূর্ণ অর্থটা জানতে চাচ্ছিলাম। মোকাররম স্যার বলেন। বললাম স্যার সিবিএ এর পূর্ণ অর্থটা জানতে চাচ্ছিলাম। কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। এটা হচ্ছে আমি অ্যাসেসমেন্টের জন্য মানে নির্বাচিত কিনা বা আমি দিতে পারবো কিনা সেটা হচ্ছে সিবিএ। হ্যাঁ আর অ্যাসেসর নির্বাচন করার জন্য
সিবিটি না না সরি, আমি অ্যাসেসমেন্টটা সঠিক পদ্ধতিতে নিতে পারবো কিনা, একজন অ্যাসেসর কি কি নির্দেশিকা পালন করে একটা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করবে, একজন অ্যাসেসর কিভাবে নিজেকে উপস্থাপন করবে, আচ্ছা এটা হচ্ছে সিবিএ। আচ্ছা আর একজন ট্রেনার কিভাবে ট্রেনিং দিবে, কিভাবে ট্রেনিং কন্ডাক্ট করবে, কিভাবে একজন ক্যান্ডিডেটের সাথে চলাফেরা আচার আচরণ ব্যবহার করবে, সেটা শেখানোর জন্য যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সিবিটি অ্যান্ড এ। জি স্যার, ঠিক আছে, এইটাই। জি স্যার, ধন্যবাদ। আর সিএস তো সবার নির্দেশিকা, জি স্যার, যে আপনি ট্রেনার পার্টের জন্য কি করাচ্ছেন সেটাও এখানে দেওয়া আছে, অ্যাসেসরের জন্য কি করাবেন, জি, বা অ্যাসেসরের যে মূল বিষয়টা ইউনিট, আমরা তো এটা সক্ষমতার জানি না। নির্দেশিকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সক্ষমতা নির্দেশিকা। আচ্ছা, আরেকটা কথা অ্যাড করাতে হবে, সেটা হচ্ছে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে অ্যাসেসরের জন্য। একজন অ্যাসেসর কি কি ভূমিকা রাখবে, একজন অ্যাসেসর কিভাবে নিজেকে উপস্থাপন করবে, একজন অ্যাসেসর কিভাবে অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করবে, জাস্ট এটাই আমাদেরকে শিখতে হবে এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড থেকে, সিএস থেকে। জি ঠিক আছে, এই সিএস এর মধ্যেই সবকিছু রুলস রেগুলেশন মানে সবকিছুই দেওয়া আছে। একজন অ্যাসেসর কিভাবে মানে অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করবে, এটাই জাস্ট এখানে বইয়ের মাধ্যমে দেওয়া আছে। এই বইয়ের পড়াটা বুঝেই আমাকে অ্যাসেসমেন্টটা সেই রকম করে পরিচালনা করতে হবে। জি স্যার, সিএস নিয়ে কারো প্রশ্ন আছে যে সিএসটা কি জিনিস? এখনো যদি না বুঝেন তাহলে অবশ্যই বলেন সিএসটা কি জিনিস। বাস এতটুকু আপনি জানেন সিএস মানে কি বোঝাচ্ছে, সিএস মানে কি বোঝায়। নলেজ, স্কিল, অ্যাটিটিউড। হ্যাঁ, তিনটার সমন্বয় যেটা হচ্ছে সেটাই হচ্ছে সিএস। আর সিএস হচ্ছে একটা কম্পিটেন্সির নির্দেশিকা। কারো কোনো সমস্যা হচ্ছে বুঝতে? না স্যার। না স্যার। আচ্ছা, এটা গেল না স্যার। সিএস স্যার, হ্যাঁ অবশ্যই অবশ্যই। আরেকবার একটু ক্লিয়ার করেন স্যার, ভালো হতো। হ্যাঁ অবশ্যই। সিএস স্যার আজকে টপিক সিএসটা আরেকটা বার বুঝান স্যার। বলতেছি আমরা আজকে এটা কে হ্যান্ড রাইজ করছে? আতিকুর রহমান, নাসিম মিয়া, দুইজন একটু কথা বলেন। স্যার বলতেছি আরেকবার একটু ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, নাসিম মিয়া। হ্যাঁ স্যার, আমি বলতেছি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দিছিল আমাকে আমার বড় ভাই, কিন্তু বড় ভাই না ছাড় দিছিল, আমি সেটা জানি না, কিন্তু আমি ভুলবশত ওখান থেকে লিভ নিয়ে নেই, আমি আর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই। আচ্ছা, আপনি একটু অ্যাড করে নিলে ভালো হতো স্যার। আচ্ছা আমারে হোয়াটসঅ্যাপে নক দিন, আমি অ্যাড করে দিবনি। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, এখন আরেকবার রিভিউ দেই, যেটা হচ্ছে সিএস। আমাদের আজকের টপিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিএস আর একটা হচ্ছে সিবিএলএম 1, এক নাম্বার সিবিএলএমটা। ঠিক আছে না? তো আমরা সিএস সম্পর্কে জানার আগেই জেনে নেই যে সিএসটা কি। সিএসটা বলতেছি বারবার কেন? সিএসটা হচ্ছে একটা কম্পিটেন্সির জন্য নির্দেশনা যা যা আছে সেটাই হচ্ছে সিএস। আমরা মূলত সিএস ব্যবহার করব দুইটা কারণে, একটা হচ্ছে না সরি, তিনটা কারণে। একটা হচ্ছে স্কিলের জন্য, একটা হচ্ছে অ্যাসেসরের জন্য, একটা হচ্ছে ট্রেনারের জন্য। ঠিক আছে, সবগুলারই একটা করে সিএস আছে। সিএস মানে হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, যা একজন সক্ষমতার নির্দেশনা ধারাবাহিকতা থাকে। আমাদের যে কোর্সটা হচ্ছে সেটা হচ্ছে সিবিএ, কারণ আমরা অ্যাসেসর হচ্ছি। ঠিক আছে, মূল কথা হচ্ছে যে সিবিটি অ্যান্ড এ এটা যদি বলি তাইলে আমরা ট্রেনার হয়ে যাচ্ছি, কারণ এটার ফুল মিনিং হচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। আপনি ট্রেনিংও করাইতে পারবেন, অ্যাসেসমেন্টও করাইতে পারবেন। আর আমরা যেটা হচ্ছি সেটা হচ্ছে সিবিএ, কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। আমরা শুধু অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করতে পারবো। অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করার জন্য যে নির্দেশনা থাকবে, আমি একজন অ্যাসেসর, আমি কিভাবে অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করব
করব, কোন কোন পদ্ধতিতে আমি অ্যাসেসমেন্ট নিতে পারবো, আমি কয়টা অ্যাসেসমেন্ট নিতে পারবো, কিভাবে নিব, সবকিছু ডিটেলস, অল ডিটেলসে দেওয়া আছে সিবিএ এর হচ্ছে সিএস এ নির্দেশনাগুলা, যে আপনি 13 জনের বেশি ক্যান্ডিডেট নিতে পারবেন না, আপনি সকাল 8টার বাইরে যাইতে পারবেন না, এরকম বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে সিএস এর মধ্যে। আর সিএস টা হচ্ছে সিবিএ এর সিএস, বুঝাইতে পারছি? জি স্যার, বুঝছি। আমার কথা না বুঝলে কেউ হ্যাঁ বলবেন না, যতক্ষণ না বুঝবেন অন্যগুলা বিরক্ত হবেন না, কারণ আমি চাচ্ছি সবাই একসাথে আগাইতে। একবার যদি সিএস, সিবিএলএম, ইউনিট অফ কম্পিটেন্সি এগুলা যদি আপনি বোঝেন, ভিতরে পড়াশোনা অতটাও কঠিন না। আমার কথা বুঝতে পারছেন? ভিতরে পড়াশোনা অতটাও কঠিন না, আমরা ফ্রিলি সবাই একসাথে গ্রুপ, যেহেতু গ্রুপে কথা হচ্ছে এই জন্য সবার ঝামেলা থাকতেই পারে, কেউ দ্বিমত করবেন না যে কেন কথা বলতেছে, কি জন্য কথা বলতেছে, এগুলো নিয়ে হাসি ঠাট্টাও যেন না হয়। সবাই কম্পেয়ার করে একটু সবাই একতাবদ্ধ হয়ে আমরা ক্লাসটা আগায় দিয়ে যাব। আমি চাচ্ছি যে আমার গ্রুপে বা আমার এই ক্লাসে যে কজন থাকবে, আমি চাচ্ছি যে সবাই যেন কম্পিটেন্ট হয়। এই জন্য সবাইকে একটু বলবো যে আপনারা হাসি তামাশা ঠাট্টা না করে সবাই একে অপরের জন্য হেল্পফুল হবেন অবশ্যই। আর আমি আছি আপনাদের জন্য, সারাদিনই আছি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এমডি আরিফুল বলেন, আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম বলেন। স্যার সিএস টা আরেকবার যদি একটু বলতেন। সিএসটা মানে একটু হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে একটা কাজের মানদণ্ড নির্ধারণ করার জন্য একটা নির্দেশিকা, ধারাবাহিকতা। আপনি অ্যাসেসর হবেন না ট্রেনার হবেন, সেটার নির্দেশ যেখানে দেওয়া থাকবে সেটা হচ্ছে সিএস। জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ। এসকে আবিদ। স্যার সিবিএলএম নিয়ে কি কোনো কথা বলেছেন আপনি? আমি এটা মিস হয়ে গেছে মনে হয়, এটা আমি বুঝতে পারিনি। সিবিএলএম সিবিএলএম, আচ্ছা বলতেছি, ওইটা যাই নাই, আমি শুধু গেছি সিএস এবং সিবিটি অ্যান্ড এ, আর হচ্ছে সিবিএ, এই তিনটা নিয়ে কোনো কোশ্চেন আছে নাকি, কেউ বুঝতে পারেন না এমন কেউ আছে নাকি? এই তিনটা হ্যাঁ, ক্লিয়ার। উম্মে সালমা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার বলতে চাচ্ছিলাম যে একজন অ্যাসেসর অ্যাসেসমেন্ট নিবে কিভাবে, কার কি নির্দেশনা থাকে সিবিএ এর মাধ্যমে? হ্যাঁ, সিবিএ এই যে জি ম্যাথোলজি আছে, হ্যাঁ এটাতে থাকবে। জি, একজন অ্যাসেসর কিভাবে অ্যাসেসমেন্ট নিতে পারবে তার দিক নির্দেশনা থাকবে। দিক নির্দেশনা থাকবে এবং একজন অ্যাসেসর কিভাবে নিজেকে উপস্থাপন করবে সবকিছুই থাকবে। হ্যাঁ, স্যার। মোকাররম স্যার বলেন। আমি বলতে চাচ্ছি স্যার, সিবিএ মনে রাখতে হবে, সিবিএটা হচ্ছে অ্যাসেসরের মোকাররম জন্য। স্যার। আমি বলতে চাচ্ছি স্যার, সিবিএটা হচ্ছে অ্যাসেসরের জন্য, আর হ্যাঁ টেইনেরটা হচ্ছে অবশ্যই। সিবিটি and A। এইটুকু মাথায় রাখলেই হ্যাঁ হবে, আর কিছু না, বাদ হ্যাঁ বাকিটা। হ্যাঁ হ্যাঁ। জি স্যার, আচ্ছা, সিবিএটা শুধু হচ্ছে অ্যাসেসরের জন্য। জি। আর আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে সিবিএ। হুম। আচ্ছা, আরিফুল ইসলাম বলেন। হ্যান্ড রাইজ করে আছেন, কথা বলেন, সময় চলে যাচ্ছে, এখন আমি সিএস টাই শেষ করতে পারলাম না। জাহিদ হাসান। স্যার স্যার সিবিএটা কি অ্যাসেসরের শর্ট মিনিং? না, কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। সিবিএটা কি শুধু অ্যাসেসরের জন্য? সিবিএটা শুধু অ্যাসেসরের জন্য। আমরা তো এটাই জন্যই আগাচ্ছি, তাই না? হ্যাঁ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর কে? এত হ্যান্ড রাইজ করে আসছেন, উম্মে সালমা হ্যান্ড রাইজ করে আছেন আবারও, কি বলেন? আরিফুল ইসলাম হ্যান্ড রাইজ, বিপুল ইসলাম হ্যান্ড রাইজ, আরিফুল ইসলাম। জি স্যার, বলছি আমি সিবিএটা বলছিলাম, ওটা বলছেন আপনি। আচ্ছা, হ্যান্ড ডাউন করেন।
আচ্ছা, আমরা তিনটা কথা শুনলাম না? একটা হচ্ছে সিএস, একটা হচ্ছে সিবিটি অ্যান্ড এ এবং সিবিএ। তিনটা কথা শুনলাম না? জি স্যার। জি স্যার। এই তিনটার জন্যই একটা কমন জিনিস থাকে। বই বলি না আমরা, বই মানে আমরা তো ওই যে সূচিপত্র বলছিলাম দুপুরে হয়তোবা বলছিলাম যে আমরা 6-7 দেখছি পাঠ পরিকল্পনা নামে একটা মানে ছোট গাইডলাইন দেওয়া হইতো আমাদেরকে। জি স্যার। পাঠ পরিকল্পনা নামে আমাদের একটা ছোট গাইডলাইন দেওয়া হইতো। তো ওই স্যার। গাইডলাইনে দেওয়া ছিল যে মানে মূল যন্ত্র, মানে মূল টপিকটা, মূল বিষয়গুলা ওখানে তুলে ধরা ছিল। এটা কি আমাদের খেয়াল আছে? জি স্যার। সিএসটা হচ্ছে ওই মূল ধারাবাহিকতাটা তুলে দেওয়া আছে। আর সিবিএলএম যেটা আমরা বলতেছি এটা হচ্ছে বই বা মডিউল মানেও বই। ইউনিট অফ কম্পিটেন্সি এটার মানেও বই। ঠিক আছে? আমরা যে বই পড়াশোনা করব সেটাকে টিউটোরিয়ালের ভাষায় বলা হচ্ছে সিবিএলএম, কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়াল। আর ইউনিট অফ কম্পিটেন্সি একটা ইউনিট কভার করার জন্য, একটা ইউনিটের জন্য কম্পিটেন্ট হওয়ার জন্য যে কম্পিটেন্সি থাকবে সেটাই হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সি। আর একটা বলতেছি মডিউল মানে বই। ঠিক আছে? আপনারা কি ক্লিয়ার হয়েছেন? আমি কিন্তু 5টা কথা অলরেডি বলে দিছি এবং 5টাই খুব গুরুত্বপূর্ণ। কেউ যদি না বোঝেন আবার বলেন। শিরিনা আক্তার। স্যার সিবিএলএমটা আরেকবার একটু বলবেন? স্যার সিবিএলএম ঠিক আছে, কম্পিটেন্সি বেসিক লার্নিং কম্পিটেন্সি বেস লার্নিং মেটেরিয়াল মানে কম্পিটেন্সি লার্নিং, অর্জন করার জন্য ঠিক আছে আমরা যে বেসিক, শিক্ষাটা নিব সেটা কোথায় থেকে নিব, সেটা হচ্ছে সিবিএলএম কম্পিটেন্স। থেকে। হ্যাঁ, সিবিএলএম থেকে। সিবিএলএম এ হ্যাঁ, আমাদেরকে আর একটা একদম কি নাম বললেন, ইউনিট? ইউনিট অফ কম্পিটেন্সি, একটা ইউনিট কমপ্লিট করার জন্য যে আমরা মানে যে নির্দেশিকাটা ফলো করব বা যেটা দেখবো, দেখে আমরা মানে ধরেন যে আমি সহজ কথায় বলতে গেলে আমি বিজ্ঞান মানে সমাজে পাশ করব, সমাজবিজ্ঞান একটা হচ্ছে ইউনিট, সমাজ একটা ইউনিট, বাংলা একটা ইউনিট, গণিত একটা ইউনিট, এগুলো হচ্ছে ইউনিট। বুঝছেন? জি স্যার। আমরা পাঠ পরিকল্পনার দিকে যাই। পাঠ পরিকল্পনা কিন্তু আমাদের সিএস, ওখানে কিন্তু বাংলা, ইংলিশ, গণিত সবকিছু সাজেশন দেওয়া থাকে না? জি স্যার। এটা সিএসটাই হচ্ছে সেই পাঠ পরিকল্পনা। তার ভিতরে থাকবে সমাজ, বাংলা, ইংলিশ, গণিত, যেটা থাকবে যে সাবজেক্টগুলো থাকবে সেটাই হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সি। আমরা যদি বাংলাতে যাই তাহলে বাংলা একটা ইউনিট অফ কম্পিটেন্সি, যদি ইংলিশে যাই তাহলে ইংলিশ একটা ইউনিট অফ কম্পিটেন্সি। আবার সেম যদি আমরা বাংলাতে যাই তাহলে বাংলার জন্য ওটা হচ্ছে সিবিএলএম। ঠিক আছে? আবার ইংলিশের জন্য যদি যাই তাহলে ইংলিশের জন্য হচ্ছে সিবিএলএম। গণিতের জন্য যদি যাই তাহলে গণিতের জন্য সিবিএলএম। আবার ওইটাই যদি আমরা মানে ফুল বই, যেটা বই হিসেবে যদি ব্যবহার করি, মানে ক্লাসে তো বই অধ্যায় করে পড়ায় না, পৃষ্ঠা করে জি স্যার। পড়াশোনা করায়। তো পৃষ্ঠা যখন একটা পৃষ্ঠাযুক্ত বই হবে তখন ওটা হয়ে যাবে মডিউল। গণিত হচ্ছে একটা মডিউল, ইংলিশ হচ্ছে একটা মডিউল, বাংলা হচ্ছে একটা মডিউল। আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে যে মডিউল কোনটা বলতেছি, সিবিএলএম কোনটা বলতেছি, ইউনিট অফ কম্পিটেন্সি কোনটা বলতেছি এবং সিএস কোনটা বলতেছি। সিএসটা হচ্ছে আমাদের পাঠ পরিকল্পনা। ঠিক আছে? যেখানে আমাদের অনেকগুলা সাবজেক্ট একত্রিত থাকে। ক্লাস 7-এ ক্লাস করতেছি, ক্লাস 7-এর যে পাঠ পরিকল্পনা আছে সেটা হচ্ছে আমাদের সিএস। এখানে এর ভিতরে প্রত্যেকটা সাবজেক্ট আছে, সাবজেক্ট ওয়াইজ এখানে শর্ট ফর্ম দিয়ে কিছু সাজেশন দেওয়া আছে যে আমাদের সমাজে এটা আছে, গণিতে বীজগণিত আছে, তারপরে পরিসংখ্যা আছে, জ্যামিতি আছে, এরকম কিছু শর্ট ফর্ম দেওয়া আছে। এটা কোথায় স্যার দেওয়া আছে? সিএস এ। সিএসটা হচ্ছে সিলেবাস না স্যার? আমি 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 বলি, হ্যাঁ বলতেছি, ওটাই বলতেছি। সিএসটা হচ্ছে একটা সিলেবাস হ্যাঁ স্যার। যেটার ভিতরে কম্পিটেন্সি মানে ওই যে বাংলা, ইংলিশ, গণিত এগুলো তো সব দেওয়া আছে। এগুলাকে আমি কি বললাম একটু আগে?
কম্পিটেন্সি, ইউনিট অফ কম্পিটেন্সি বললাম, সিবিএলএম বললাম, আবার মডিউলও বললাম। তিনটাই বললাম না? তিনটা একই জিনিস, সিবিএলএম, ইউনিট অফ কম্পিটেন্সি আর হচ্ছে মডিউল, এই তিনটা একই জিনিস, কর্মক্ষেত্রে নাম ভিন্ন, বাস এতটাই। হ্যাঁ, সুলতান মাহমুদ সাগর বলেন। হ্যান্ড রাইজ করছেন এস কে আবিদ, বলেন। স্যার এই যে ইউনিট অফ কম্পিটেন্সি আর মডিউল এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা স্যার আমি ক্লিয়ার না, এটা একটু যদি ক্লিয়ার করে আরেকবার বলতেন। সিবিএলএম তো স্যার একটা বই, তাই না? তো এইটার ভিতরে ইউনিট অফ কম্পিটেন্সি একটা টপিক, আর মডিউলটা কি স্যার? মডিউলটা নিয়ে আমি একটু কনফিউশনে পড়ে আছি, এটা একটু ক্লিয়ার করে দিন। মডিউলটা আমরা সিবিটি এর ভাষায় বই, বুক কিছু বলতে পারি না, এই জন্য শর্ট ফর্মে মডিউল বলি। একটা বইকে আমরা মডিউল বলি, একটা বইকে আমরা সিবিএলএম বলি। যখন আমরা পড়াশোনা করতে যাব ওই বই থেকে, তখন ওই বইটা হয়ে যাবে আমাদের লার্নিং ম্যাটেরিয়াল, মানে শিখন ফল, ওখান থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারবো, এই জন্য এটাই হচ্ছে আমাদের লার্নিং ম্যাটেরিয়াল। আমাদের পড়াশোনাতে যা যা হেল্প করবে, যেটা যেটা হেল্প করবে সেটাই হচ্ছে লার্নিং ম্যাটেরিয়াল, সিবিএলএম। একটা বই দেখে আমরা পড়তেছি, আমাদের পড়াশোনা একটা বই দেখে হচ্ছে, এজন্য এটা হচ্ছে সিবিএলএম, কিন্তু এটা আবার মডিউলও বলা যায়, এটাকে আবার ইউনিট অফ কম্পিটেন্সিও বলা যায়, তিনটা একই কথা। হ্যাঁ, আক্তারুজ্জামান বলেন। জি স্যার, স্যার আমাদের আউটকামসটা হবে তাহলে কম্পিটেন্সি বেসড। হ্যাঁ, কম্পিটেন্সি বেসড লার্নিং আউটকাম, সেটা আমরা যখন সিএস এর মধ্যে যাব তখন এটা হবে। পাঁচটা কথা বলছি, পাঁচটা কথা ক্লিয়ার কিনা আপনারা সেটা আমাকে জানান। সিবিটি এন্ড এ, এটা কি আপনারা ক্লিয়ার হইছেন? এটা কি জিনিস? সিবিটি এন্ড এ। জি স্যার। স্যার এটা একটু আরেকবার ক্লিয়ার করলে ভালো হতো স্যার। সিবিটি এন্ড এ, এটা হচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট। একজন ট্রেনার কিভাবে ট্রেনিং প্রোভাইড করবে, একজন ট্রেনারের সক্ষমতা যাচাই করার জন্য হচ্ছে তার নির্দেশিকা বা ধারা। কম্পিটেন্সি একটা মানে কম্পিটেন্সি হওয়ার জন্য যা যা দরকার তা থাকবে এখানে সিবিটি এন্ড এ এর মধ্যে একজন ট্রেনারের। বুঝাতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। তারপর হচ্ছে সিবিএ। সিবিএটা কি জিনিস? সিবিএটা হচ্ছে একজন অ্যাসেসর, সে কি গ্রহণযোগ্য নাকি, মানে তার যে জাস্টিফাই, একজন জাস্টিফাই করব না আমি, সে মানে পারবে কি পারবে না, তার মধ্যে সেই গুণাবলী আছে কিনা, তার মধ্যে সেই সক্ষমতা আছে কিনা, এটা যাচাই করার জন্য যে ধারাটা, মানে একটা নির্দেশিকা থাকে না, শর্ট ফর্মে তো আপনারা বুঝে যাওয়ার কথা। পাঠ পরিকল্পনা মানেই তো বুঝে যাওয়ার কথা। পাঠ পরিকল্পনার ভিতরে কি থাকে? আমরা যখন 6-7 এ পড়তাম তখন আমাদের 12টা বই ছিল, তো 12টা বইকে বলা হচ্ছে এক একটা মডিউল। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা ক্লাস শেষে অবশ্যই একটু বাড়তি সময় রাখবো যাতে সবাই একটু কোশ্চেন গুলো সলভ করতে পারে। এখন অনেক সময় হয়ে গেছে, অনেক পাঁচটা কথাতে মানে আটকে থাকলে হবে না, ঠিক আছে? আস্তে আস্তে সামনের দিকে যায়। এই পাঁচটা কথা আপনারা বুঝতে পারছেন তো? এই পাঁচটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব যেন না থাকে, কারণ এই পাঁচটা কথাই হচ্ছে আপনাদের সক্ষমতার চাবিকাঠি, ঠিক আছে? আপনি যদি সিএস মানে বোঝেন না, আপনি যদি সিবিএলএম মানে বোঝেন না, আপনি যদি সিবিটি এন্ড এ মানে বোঝেন না, আপনি যদি সিবিএ এর মানে বোঝেন না, তাইলে আপনি টিবেটের কোনো সদস্যই হতে পারেন না। বুঝাতে পারছি? পড়ছি, বাসায় করলাম, ক্লাস করতেছি তো। আপনাদের কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। জি স্যার। এটা অবশ্যই আপনারা জানবেন, এবং যতটুকু যদি না বুঝেন আবার জানাবেন। তাইলে চলে আসি, আমরা কি বললাম? সিএস। সিএস এর মধ্যে কি থাকবে?
পাঠ পরিকল্পনা থাকবে। সিএস মানে হচ্ছে পাঠ পরিকল্পনা, কম্পিটেন্সি এক স্ট্যান্ডার্ড। একজন মানুষ কম্পিটেন্ট কি নট ইয়েট কম্পিটেন্ট এটা যাচাই করার জন্য তার ইউনিট অফ কম্পিটেন্সি থাকবে বা মডিউল থাকবে বা সিবিএ থাকবে বা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড থাকবে, অনেক কিছুই থাকতে পারে, বাট আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এটার মানে বোঝা, এটা কি জিনিস, সিএস মানে কি জিনিস, সিএসটা কি? সিএসটা হচ্ছে একটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আমি একটা বাসা তৈরি করব, এই বাসার যে ডিজাইনটা হবে শর্ট করে হবে না, নাকি একটা একটা করে ইটা 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 গেথে সিমেন্ট বালি দিয়ে সাজায় তারপরে এটা ডিজাইন বলবো? কোনটা বলবো? আমরা অবশ্যই আগে আর্কিটেকচার দ্বারা ডিজাইন করার পরে এটা বলবো যে এটা আমার বাসা এরকম হবে, এটাই তো নাকি? শর্ট করে, ছোট করে। আবার হাত তুলছে। আপনারা কি বুঝতে পারছেন? একটা জি স্যার বাসা, আমাদের স্যার আখতারুজ্জামান বলেন। লেভেলটা কেমন হবে স্যার? হ্যাঁ, কম্পিটেন্সি লেভেলগুলো কেমন হবে আমাদের? কম্পিটেন্সি লেভেল গুলো কেমন হবে আপনাদের? কম্পিটেন্সি হ্যাঁ। লেভেল তো আমরা যেটা করতেছি সেটা দুইটাই 4, ঠিক আছে? সিবিটিও করলেও 4, সিবিএ করলেও 4, দুইটাকে একই একই প্ল্যাটফর্মে রাখা হয়েছে লেভেল 4, কিন্তু দুইটা দুই হাত, একটা ডান হাত একটা বাম হাত। যদি আপনি ডান হাত হন তাহলে আপনি অ্যাসেসর, আর যদি দুই হাতই আপনার দরকার হয় তাহলে ট্রেনার। স্যার ইন্ডিকেটর গুলো কম্পিটেন্সির আওতায় কি ইন্ডিকেটর আছে নাকি? ইন্ডিকেটর বলতে বুঝি না আপনার কথা। ইন্ডিকেটর বলতে একটা পারফরম্যান্সের মাপকাঠি, হ্যাঁ, যেরকম ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এ প্লাস, এ গ্রেড, না না না, এরকম কোনো মাপকাঠি রাখে নাই। টিভেটে সবাই সমান। আমি যদি গোল্ডেন প্লাস পেয়েও এখানে আসি তাও আপনি সহকর্মী, আপনি যদি আমার মানে মন্ত্রী পরিষদের লোক হন তাও আমার সহপাঠী। এখানে সবাই সমান, আগে থ্যাংক পিছে ইউ কেউ স্যার। না। ঠিক আছে, আচ্ছা যেটা বলতেছিলাম, আপনারা কি এটা বুঝতে পারছেন সিএসটা কি জিনিস? সিএস নিয়ে আর কোনো কোশ্চিন আছে আপনাদের? থাকলে অবশ্যই বলেন। আর সিবিএ এটা নিয়ে যদি কোনো কোশ্চিন থাকে তাহলে আপনারা বলতে পারেন। স্যার সিবিএ আর সিএস এই দুটাই একটু মানে পার্থক্য করে একটু বোঝান তো স্যার, আলাদা আরে আলাদা। ভাই, আপনি কি শর্ট কথা বোঝেন না? সিএস মানে হচ্ছে পাঠ পরিকল্পনা, আর সিবিএলএম এটা হচ্ছে কি, ওই পাঠ পরিকল্পনার ভেতরে যে সাবজেক্ট গুলো আছে, গণিত, বাংলা, ইংলিশ, এগুলা হচ্ছে সিবিএলএম বা ইউনিট অফ কম্পিটেন্সি অথবা মডিউল, ঠিক আছে? আর সিবিএ আপনি যেটা মিডিল টার্ম পরীক্ষা দিচ্ছেন, আপনি যে মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছেন, এসএসসি পরীক্ষার আগে যে মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছেন সেটা হচ্ছে অ্যাসেসর পার্ট, শুধু অ্যাসেসর, এবং এটা শুধু মডেল টেস্ট। বুঝাইতে পারছি? এটা হচ্ছে সিবিএ, মডেল টেস্টকে বলা হচ্ছে সিবিএ, এবং ফাইনাল যখন দিচ্ছেন তখন এটাকে বলা হচ্ছে সিবিটি অ্যান্ড এ ট্রেনার, যেখানে আপনার মডেল টেস্টও থাকতেছে এবং কি মূল পরীক্ষাও থাকতেছে। আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এরপরেও যদি আর কিছু বলতে হয় আসলে আমি জানি না কিভাবে বলবো, বাট আপনারা কেউ রাগান্বিত হয়েন না। ঠিক আছে, বিরক্তকর হয়েন না। ইনশাআল্লাহ আমরা স্যার। হ্যাঁ, আমি চাচ্ছি যে সবাই বুঝুক। আমার ক্লাসের টাইম 10 দিনের জায়গাতে আমি আরো 2 দিন লাগাবো, সমস্যা নাই। 3 ঘন্টার জায়গাতে আমি আরো 5 ঘন্টা লাগাবো, তাও আমার কোনো সমস্যা নাই। কারণ কিন্তু আমি চাচ্ছি একদম যারা বুঝে বের হয়, ঠিক আছে? স্যার উইথ দ্য পারমিশন আমি কিছু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। আমাদের এখানে যে পার্টিসিপেন্ট আছেন তারা অনেকেই আমাদের টিবেট সেক্টরে নতুন, আবার অনেকেই টিবেট সেক্টরে এর আগে থেকে পরিচিত আছেন। তো আপনার কাছে আমার উদ্দেশ্য হচ্ছে যে এই সিএস, সিবিএ, সিবিএলএম আমরা এই তিনটা জিনিস নিয়ে কিন্তু আমাদের আগামী 10 দিন আমরা থাকবো আমরা। তো এই টপিক সিএস মিনিং কি, সিবিএ মিনিং কি, সিবিএলএম মানে কি, এইটা যদি ফ্রিকুয়েন্টলি মানে আমাদের নতুন যারা আছে টিবেটের নতুন পার্টিসিপেন্ট যারা আছে তাদের মাঝে এই তিনটা নিয়ে কনফিউশন তৈরি হবেই।
এবং তারা এটা নিয়ে ফ্রিকোয়েন্টলি সেম কোশ্চেনটাই বারবার করছে। তো আমরা যদি এই টপিক আটকানো থেকে আমরা এর পরবর্তী যেমন আমরা আজকে আমাদের সিবিএলএম 1 নিয়ে পড়বো আমরা। সিবিএলএম 1 নিয়ে যখন আপনি সিবিএলএম 1 যখন আমাদের পড়াবেন তখন এটা সিবিএলএম এটা মানে ইন প্র্যাকটিক্যাল দেখাই দেবে আমাদেরকে। তো ওনারা মতো তখন এই বিষয়টা আরো ক্লিয়ার ধারণা পাবে একটা। তো সিবিএলএমটা কি আর সিবিএটা কি আর সিএসটা কি, অলরেডি সিএস দেখাইছেন আপনি আমাদেরকে। এটা অনেকে এখনো বুঝে নাই যে সিএসটা কি জিনিস, সিএসটা কিভাবে তৈরি হয়েছে। তো মনে হয় আগামী ধাপে আগায় যান, এটা আস্তে আস্তে আমাদের আদার্স পার্টিসিপেন্ট আছে ওনারা বুঝে যাবে স্যার। এটা 10 দিন পরে কারো আর কনফিউশন থাকবে না যে ডিফারেন্স বিটুইন সিএস, সিবিএ এন্ড সিবিএলএম। ধন্যবাদ স্যার। আচ্ছা, তো এই ছিল 5টা। এখন কথা হচ্ছে যে সিএস এর মধ্যে আছে কি, সিএস এর মধ্যে আছে কি, এটা কোশ্চেন আছে না। আমি বলছি যে সিএস টা ক্লিয়ার হন, সিএস টা কি জিনিস, কোথায় ব্যবহার হয়, কেন ব্যবহার হয়, এটার মধ্যে কি আছে। এই 5টা জিনিস আপনারা ক্লিয়ার হন, দেন সামনের দিকে আগাইতে আপনাদের জন্য সহজ হবে। 5টা কি কি যদি আবার একটু বলতেন, আমি তো 4টা পাচ্ছি। 5টা কি কি আবার একটু প্রথম থেকে বলেন। 5টা সিএস, সিবিটি এন্ড এ, সিবিএ, ইউনিট অফ কম্পিটেন্সি, মডিউল, সিবিএলএম। তাহলে 4টা হইলো না, 5টা কই? 6টা। হ্যাঁ, বেশি হয়। আচ্ছা ঠিক আছে। কয়টা? হ্যাঁ আচ্ছা, এখন বলি সিএস এর মধ্যে আছেটা কি। সিএস মানে আমরা কি বুঝলাম, পাঠ পরিকল্পনা অথবা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। একটা মানুষকে কম্পিটেন্সি যাচাই করার জন্য যে স্ট্যান্ডার্ড, যে মান থাকবে, নির্দেশিকা মানদণ্ড থাকবে, সেটাই হচ্ছে সিএস। আমি একজন অ্যাসেসরকে কিভাবে পরিমাপ করব, একজন অ্যাসেসরকে পরিমাপ করার জন্য যে মানদণ্ডটা থাকবে সেটাই হচ্ছে আমার সিএস এর মধ্যে আছে। একজন ট্রেনারকে আমি কিভাবে পরিমাপ করব যে সে ট্রেনার হিসেবে ভালো ট্রেনার না খারাপ ট্রেনার, বা কি জানে না জানে, সেটা আমি কোথায় থেকে সেটা খুঁজে বের করব। সেটা বের করার জন্য একটা মানদণ্ড আছে, সেটা হচ্ছে সিএস। সিএসটা সবাই ক্লিয়ার? রবিউল ইসলাম, আপনি কথা বলতেছেন না একটু। স্যার আমি বিষয়টা বুঝতে পারছি, তো এর জন্য কথা বলছি না। ধন্যবাদ। আচ্ছা, গুড, ভেরি থ্যাংক ইউ। গুড। আপনারা কি সবাই বুঝতে পারছেন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কাকে বলা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের মধ্যে আছে কি। এই যে দেখেন সিএস এর মধ্যে আমরা পেজ নাম্বার কত, এটা 4 নাম্বার পেজ। সবাই খাতা কলম বই নিয়ে বের হয়ে একটু সাহায্য করেন আমাকে, ঠিক আছে, যাতে কোনো কোশ্চিন না থাকে। আমি এটা এখন বুঝাই দিচ্ছি। 4 নাম্বার পেজ দেখেন, সিএস এর 4 নাম্বার পেজ দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন সবাই? না আমার স্যার, স্ক্রিন কি দেখানো? স্ক্রিন শো হচ্ছে না স্যার। স্ক্রিন শেয়ার নাই তো। একটু আমি দেখছি। এই যে এটা সব দেন না স্যার। গুড। আপনারা কি পাইছেন? এই যে এগুলো থাকলে তো। জি স্যার, জি এখন স্যার। হচ্ছে। জি স্যার। স্যার পাইনি তো আমরা। কেন, এটা তো দেখা, সবাই না, তো দেখাই। স্ক্রিনে দেখা পাওয়ার কথা। স্যার আমি দেখতে পাচ্ছি না স্যার। স্যার সেম টু আমও দেখতে পাচ্ছি না। ভাই তাহলে আপনাদের টেকনিক্যাল সমস্যা। স্যার দেখতে পাচ্ছি। স্যার আমি স্যার দেখতে পাচ্ছি না স্যার। যারা দেখা যাচ্ছে পাচ্ছেন স্যার। তারা ঘুরে আবার ধরবেন। আচ্ছা, আমি একবার করি। সবাই দেখতে পাওয়ার কথা এবার। দেখা যায়। স্যার পাচ্ছি না স্যার। স্যার যারা দেখতে পাচ্ছে না তারা আবার প্রথম থেকে ঢুকলে দেখতে পাবে স্যার। আপনারা সাধারণ জিনিস লিঙ্কে আবার জয়েন করেন, যারা দেখতে পাচ্ছেন না তারা পুনরায় দেখতে পাবেন। ধন্যবাদ।
অনেক সময় চলে যাচ্ছে গো, তোমরা বুঝতেছো না, শুধু একটা একটা করে ইস্যু তৈরি করতেছো। দেখতে পাচ্ছ? এবার সবাই দেখতে পাওয়ার কথা। জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। না স্যার, আমি দেখতে পাচ্ছি না স্যার। স্যার আপনি কন্টিনিউ করেন, যারা দেখতে পাচ্ছে না তাদের নেটের সমস্যা। আপনার না, বা আমার যারা নেটের দেখতে পারতেছেন না, যারা দেখতে পারতেছেন না তারা কষ্ট করে একটু লিভ নিয়ে আরেকবার জয়েন করেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। যেহেতু বাকিদের দেখা যাচ্ছে, তাহলে এটা স্যারের প্রবলেম না, এটা আমাদের প্রবলেম। আচ্ছা, আমি আরেকটা কথা বলি। হয়তোবা কেউ 3 নম্বরে আছে বা 4 নম্বরে আছে, 5 নম্বরে আছে, ওখানে কিন্তু একটা সাইটে একটা কলামের মতো আছে, ঠিক আছে? একটু খেয়াল করেন, সবার উপরে কলামে গেলে দেখতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, যারা পাচ্ছেন না তারা তো ওই যে গ্রুপে সিভিএলএমটা দেওয়া আছে সেটা বের করেন, আপনার ফোন থেকেই বের করে দেখেন, তাইলে তো হয়। কলটা মিনিমাইজ করেও আপনার ফোন কাজ করবে, সমস্যা হবে না। আচ্ছা, অনেক কথা বলে দিছি, কিন্তু দেখো আমাদের পুরাপুরি 1 স্যার ঘন্টার কাছে চলে গেছে, কিন্তু ক্লাসের কিছুই হইলো না। বলো। স্যার, আমি আবার যদি লিভ নিই, আবার যদি আমি মানে ঢুকি, তাহলে কি দেখতে পাবো? আশা করা যায়, চেষ্টা করেন। আচ্ছা স্যার, আমি লিভ নিচ্ছি, আবার ঢুকতেছি আমি। আচ্ছা, এই যে দেখেন এখানে কি লেখা আছে, লিস্ট অফ অ্যাব্রিভিয়েশন। এটা আপনারা সবগুলাই দেখবেন, বুঝছেন? আপনারা যারা দেখতে বলছিলাম, সিভিএলএম দেওয়ার প্রথম কথাই ছিল এটা, যে আপনারা 3 নাম্বার অথবা 4 নাম্বার পেজে অনেক কিছু দেওয়া আছে, এটা আপনারা খেয়াল করবেন। আচ্ছা, লিস্ট অফ অ্যাব্রিভিয়েশন মানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে যে শর্ট ফর্মের ফুল মিনিংটা। এখানে দেখেন প্রথমে দেওয়া আছে সিএস। সিএস কি জিনিস? অনেকে বলে স্যার সিএস কি জিনিস? সিএস কি? সিএসটা কি? ঠিক আছে, সিএসটা হচ্ছে একটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, একটা কম্পিটেন্সির যে মানদণ্ডটা আছে সেটাই হচ্ছে সিএস। তারপরটা হচ্ছে সিবিটি এন্ড এ, কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট। একজন অ্যাসেসর কিভাবে অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করবে, কিভাবে ট্রেনিং কন্ডাক্ট করবে, কিভাবে ট্রেনিং এর যে ফ্যাসিলিটি আছে, যে সকল কাজ আছে, সেটাই হচ্ছে সিবিটি এন্ড এ। শুধু ট্রেনিং না, অ্যাসেসমেন্টের জন্য যে ধারাবাহিকতা বা নির্দেশনা বা যে কোনো ট্রেনিং এবং অ্যাসেসমেন্ট একজন যে কন্ডাক্ট করবে তার কম্পিটেন্সিটা কতটুকু থাকতে হবে, কিভাবে সে নিজেকে যাচাই করবে, কিভাবে সে নিজেকে একজন ট্রেনার এবং অ্যাসেসর হিসেবে গণ্য মানে প্রকাশ করবে, সেটাই দেওয়া থাকবে সিবিটি এন্ড এতে। ঠিক আছে, এই কম্পিটেন্সি যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা একজন ট্রেনার এবং অ্যাসেসর। বুঝতে পারছি? আর সিবিএ যেটা, সেটা হচ্ছে আমরা যদি সেই কম্পিটেন্সিটা অর্জন করতে পারি, সেই সক্ষমতা যদি অর্জন করতে পারি, তাহলে আমরা একজন অ্যাসেসর। তারপর হচ্ছে ক্যাড, সিএডি, ক্যাড, কোর্স অ্যাক্রেডিটেশন ডকুমেন্ট। একটা কোর্স, আমরা যেই প্ল্যাটফর্মে আসি সেটা কিন্তু পুরোটাই কারিগরি সেক্টর, এটাতে কোনো জেনারেল সেক্টর কিন্তু অ্যাড নাই। এটা কি আপনারা জানেন? জি স্যার। এটাতে কিন্তু জেনারেল সেক্টর নাই, এটা হচ্ছে কারিগরি সেক্টর। তো কারিগরি সেক্টরের কাজ হচ্ছে স্কিল পারসন খুঁজে বের করা, যারা হাতে কাজ করবে বেশি। দক্ষ কর্মী নাকি স্যার? হ্যাঁ, দক্ষ কর্মী। আচ্ছা, ক্যাড, তারপর হচ্ছে ক্যাড, কোর্স অ্যাক্রেডিটেশন ডকুমেন্ট। কিসের কোর্স, কিসের ডকুমেন্ট, কিসের কি? ঠিক আছে, কোর্স অ্যাক্রেডিটেশন ডকুমেন্ট হচ্ছে আমি একটা নতুন প্রজেক্ট শুরু করব, যেমন এখানে অনেক অকুপেশনের লোক আছে, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, আইটি, এসএমও, এগুলা যেগুলা কোর্স আছে, এগুলা তো একটা কোর্স না? 3 মাসের, 4 মাসের, 2 মাসের একটা কোর্স না? আপনারা তো এটা সম্পর্কে জানবেন হয়তোবা, যে এটা একটা 2 মাসের অথবা 3 মাসের অথবা 4 মাসের একটা করে কোর্স থাকে সকল টিটিসি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে। সেই প্রতিষ্ঠান সেই কোর্সটা কোথায় পাইছে? সেই কোর্সটা পাইছে শিক্ষা প্রতিষ্ঠানে বা শিক্ষা বোর্ড বা কোন একটা প্রজেক্টের আন্ডারে। ঠিক আছে, যেমন এসিআইপি, শর্ট কোর্স, অ্যাসেট, এখন নতুন আসছে অ্যাসেট। তো এই অ্যাসেটের জন্য, অ্যাসেট যে কোর্সটা নিবে মন্ত্রণালয় থেকে, একটা টিটিসি ধরেন বগুড়া টিটিসি যে কোর্সটা নিবে সেখানে চালু করবে, তার জন্য যে পারমিশনটা নিবে, সেই পারমিশন নেওয়ার জন্যই এই ক্যাড, কোর্স অ্যাক্রেডিটেশন ডকুমেন্ট, পারমিশন পত্র, আমার ভাষায় বাংলা কথায়। ঠিক আছে,
ক্যাড মানে বুঝতে পারছি, পারমিশন পত্র, যে আমার টিটিসিতে বা আমার প্রতিষ্ঠানে আমি এসএমও কম্পিউটার অথবা ইআইএম এই কোর্সটা শুরু করতে যাচ্ছি, এই যে ওটা হলো ডকুমেন্ট, আপনি আমাকে পারমিশন দেন, অনুমতিপত্র, সেটা হচ্ছে ক্যাড। ক্যাড নিয়ে কোনো কথা আছে আর? জি না স্যার। তারপর হচ্ছে আইএলও। আমি কিন্তু ফুল মিনিং একবার বুঝাই দিচ্ছি, ঠিক আছে? এটা আপনারা যত্ন সহকারে এবং গুরুত্ব সহকারে বুঝবেন। এটা কিন্তু আপনারা টিবেট সেক্টরে পাবেন, যতদিন আছেন ততদিনই পাবেন, যে সিএস কি, সিবিটিএ কি, ক্যাট কি, আইএলও কি, আইএসসি কি, এগুলো সবকিছুই পাবেন। আচ্ছা, তারপর আইএলও কি জিনিস? আইএলও হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আমরা যারা বাইরে দেশে যাচ্ছি, দেশ বিদেশে যাচ্ছি, সেই দেশ বিদেশে যাওয়ার জন্য আমরা কি হিসেবে যাচ্ছি? একজন শ্রমিক হিসেবে যাচ্ছি, লেবার হিসেবে যাচ্ছি, তাই না? বাইরে তো আমরা ভিআইপি গেস্ট হিসেবে যাচ্ছি না, যে আমরা প্রধানমন্ত্রী, বাইরের দেশে গেলাম আমরা প্রধানমন্ত্রী হয়ে গেলাম, এরকম কি? বাইরের দেশে যাচ্ছি তখন আমরা একজন কর্মী হিসেবে যাচ্ছি, কর্মীকে ইংলিশে লেবার বলে, ঠিক আছে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সারা বিশ্বে যত শ্রমিক আছে তাদের একটা অর্গানাইজেশন, তাদের একটা সংস্থা হচ্ছে আইএলও। বুঝতে পারছি? আইএলওটা কি হইলো তাহলে? আইএলওটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। সারা বিশ্বে, সারা পৃথিবীতে যত শ্রমিক আছে তাদের একটা সংস্থা হচ্ছে আইএলও। শোনেন, আমি আর একটা কথা বলে রাখি আগে, আপনারা কেউ অধৈর্য হয়েন না, ঠিক আছে? শুরুতে খারাপ লাগলেও মাঝখানে যায় ভালো লাগবে, শেষে যায় আবার কষ্টদায়ক হয়ে যাবে। আমি পড়তে আসলাম অ্যাসেসর পার্ট, আমাকে শেখায় আইএলও জিনিস কি, ক্যাট কি, সিএস কি, সিবিডি কি, আমি কই পাবো অ্যাসেসরের জিনিস আর এগুলা কি, ঠিক আছে? অনেকের মনে এইসব কোশ্চেন থাকতে পারে, তো এইসব নিয়ে দ্বিধাদ্বন্দ্বে যাওয়ার দরকার নাই। আপনারা যেটা করতেছেন সেখানে এগুলা অবশ্যই দরকার। আমি কি বললাম? এটা হচ্ছে পাঠ পরিকল্পনা, আপনাকে সহজভাবে বোঝানো হচ্ছে, মানে উপরের বিষয়গুলা বোঝানো হচ্ছে যে এর ভিতরে কি আছে, সিএস এর মধ্যে কি আছে। সিএস এর মধ্যে আমরা যেহেতু সিবিএ করতেছি, সিবিএ এর হচ্ছে 5টা মডিউল, আমাদের মডিউল হচ্ছে 20টা, সিবিএ, সিবিটি এন্ড এ, আর একটা হচ্ছে টিভেট সেক্টর, ঠিক আছে? 3টা সিবিটি এন্ড এ, এর মধ্যে 3টা জিনিস আছে, একটা হচ্ছে লেভেল 4 অ্যাসেসর, লেভেল 4 ট্রেনার, লেভেল 5 মাস্টার ট্রেনার। যারা লেভেল 4 অ্যাসেসর করবেন তাদের জন্য 5টা মডিউল বা 5টা সিবিএলএম বা 5টা ইউনিট অফ কম্পিটেন্সি। বুঝতে পারছি? জি স্যার। 12টা মডিউল, 12 পার্ট করবেন। যারা ট্রেনার করবেন তারা হচ্ছে 12টা ইউনিট অফ কম্পিটেন্সি অথবা 12টা সিবিএলএম, কিন্তু একই কথা, বুঝতে পারছি? আর যারা মাস্টার ট্রেনার হবেন, মানে আমরা তো ট্রেনার, বুঝছেন? আমাদের যে যারা শিক্ষা দিবে তারা হচ্ছে মাস্টার ট্রেনার। তো তারা যখন হবেন তখন আপনাদেরকে 20টা মডিউল কমপ্লিট করতে হবে, 20টা কম্পিটেন্সি অর্জন করতে হবে, 20টা ইউনিট অফ কম্পিটেন্সি অর্জন করতে হবে, 20টা সিবিএলএম পড়তে হবে। বুঝতে পারছি? এই 20টাতেই আপনি পাবেন, মানে এক কথায় বলতে গেলে আপনি যদি 20টা মডিউল কমপ্লিট করেন তাহলে আপনি টিভেটের রাজা এখনকার বর্তমানে, মাস্টার ট্রেনার, ঠিক আছে? আচ্ছা, আবার ক্লাসের দিকে আসি। আমি তো আগেই বলছি, হয়তো বা আপনারা বিরক্ত হচ্ছেন নাকি, আপনাদের মনের কথা তো আমি বুঝি না, যে ক্লাসের মধ্যে আবার এগুলা কথা বলে কি জন্য। আমি আমার ক্লাসটাকে বোরিং করতে চাচ্ছি না, আপনারা জাস্ট ধৈর্য সহকারে বলবেন, বুঝবেন, শুনবেন এবং কি ক্লাসে ফোকাস দিবেন। যেটা বুঝতে পারবেন না স্বইচ্ছায় বলবেন, আমি আপনাদের সাথে ফ্রিলি কথা বলার জন্য এসব কিছু বলতেছি। যাক, আবার চলে আসি আইএসই, আইএসসি, এটা আবার কি জিনিস? আইএলও, ঠিক আছে? আইএলও তে তাহলে কি বলছি বলেন তো একজন? আইএলও তে কি বলা হয়েছে? আইএলওটা কি জিনিস? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন মানে হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক সংস্থা। হ্যাঁ, আন্তর্জাতিক শ্রমিক সংস্থা। এটার কাজ কি? এটা কি কাজ করে? স্যার শ্রমিকদের নিয়ে কাজ করে এটা।
হ্যাঁ, হ্যাঁ, বাইরে যে এটা হচ্ছে কথা। শ্রমিকদেরকে পাঠানো হয় সেটা নিয়ে এই সারা সংস্থা বিশ্বে কাজ না, করে, এটাই পাঠানো বল। না, কোনো পাঠানো না। সারা বিশ্বে যত সারা শ্রমিক বিশ্বে আছে, যত শ্রমিক। হ্যাঁ, অধিকার নিয়ে স্যার তাদের একটা সংস্থা হচ্ছে ILO, আচ্ছা। ঠিক আছে? তারপর হচ্ছে ISC, ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল। ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল, ইন্ডাস্ট্রিতে কিছু দক্ষ লোক আছে দেখবেন, যারা 15 বছর 20 বছর ধরে কাজ করে যাচ্ছে একটা বিষয়ের উপরে। ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল, অভিজ্ঞ ব্যক্তি কাকে বলা হয়? যারা গবেষণা করে আমার দৃষ্টিতে, ঠিক আছে? যে ওইটা নিয়ে এক নাগাড়ে পড়ে আছে, ওইটা একদম মানে পেট থেকে নাড়ি ভুঁড়ি পর্যন্ত, সহজ কথায় সে জানে, সেটাই হচ্ছে অভিজ্ঞ ব্যক্তি। এমন কি না? বুঝাতে পারছি আমি? আপনারা একটু মিউট করে রাখেন, কথা ডবল শোনা যাচ্ছে। ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল, আমরা স্কিল পারসন কাকে বলতেছি? অভিজ্ঞ ব্যক্তি কাকে বলতেছি? যারা একটা কাজের উপর 15 বছর 20 বছর 5 বছর শ্রম দিছে, মানে সে ওই বিষয় সম্পর্কে জানে, তার মানে সে অভিজ্ঞ, ঠিক আছে? ইন্ডাস্ট্রিতে কিছু এরকম অনেক অভিজ্ঞ লোক আছে যারা 15 বছর 20 বছর একটাই কাজ করে যাচ্ছে। যেমন ধরেন এসওমোতে শুধু কাটিং, শুধু কেটেই যাচ্ছে। ওর 20 বছরের চাকরির বয়সে শুধু ওর কাটাই, মানে কাপড় কাটবে। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল, শুধু সুইচ বোর্ড কি লাগাবে, সুইচ বোর্ড সুইচ ফিটিং দিবে, বাস 20 বছর ধরে সে শুধুমাত্র সুইচ ফিটিং দিচ্ছে। দেন আইটিতে শুধু ওয়ার্ড টাইপ, মানে একটা সিভি তৈরি করা, সে 20 বছর ধরে শুধুমাত্র সিভি তৈরি করে যাচ্ছে, ঠিক আছে? তো এখন কাকে বলবো? আমাকে বলবো না ওনাকে বলবো যে 20 বছর ধরে বা 15 বছর ধরে কাজ করে যাচ্ছে? অবশ্যই যে 15 বছর কাজ ধরে যাচ্ছে সে জানে যে সিভিতে কোথায় কি থাকবে, সুইচ বোর্ডে কোথায় কোন সুইচ আগে থাকবে, কোন সুইচ পরে থাকবে, কোন কাপড়টা কিভাবে কাটতে হবে, এগুলা সে অভিজ্ঞ ব্যক্তিটাই জানবে। তো ইন্ডাস্ট্রিতে এরকম অনেক দক্ষ লোক আছে যাদেরকে নিয়ে একটা কমিটি করা হয়, ঠিক আছে? যাদেরকে একত্রিত একটা কমিটি করা হয়। যেমন ধরেন আমার ইলেকট্রিক্যালে কয়টা কাজ আছে? কেউ তার টানবে, কেউ তারের সাইজ দিবে, কেউ সুইচ বোর্ড লাগাবে, কেউ বাল্ব লাগাবে, এরকমই তো না? ইলেকট্রিক্যালে যারা আছে এগুলাই তো কাজ। জি স্যার। তো এটার জন্য আলাদা আলাদা মানুষ রাখছে। ওই যে বললাম 20 বছর শুধুমাত্র সুইচ বোর্ডে লাগাইছে, আর একটা মানুষ আছে 20 বছর শুধু তারটাই টানছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় তার টানছে। সেম আপনাদের অকুপেশনে দেখেন বিভিন্ন কাজ আছে, যেমন কাপড় কাটা, তারপরে কাপড় সেলাই করা, তারপরে কাপড় ভাঁজ করা, তারপরে আইটিতে গেলে কেউ ওয়ার্ড করা, তারপরে কেউ এক্সেল করা, ঠিক আছে? তো এইরকম বিভিন্ন কাজ এক্সপার্ট আছে, একজনা এক্সপার্ট আছে। তো এই এক্সপার্ট পার্সনদের নিয়ে একটা সংস্থা বা একটা কি কমিটি গঠন করে, সেটাই হচ্ছে ISC, ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল। কিছু অভিজ্ঞ লোক নিয়ে একটা ইন্ডাস্ট্রিতে কিছু সংখ্যক অভিজ্ঞ ব্যক্তিবর্গ নিয়ে যে কমিটি গঠন করা হয় সেটাই হচ্ছে ISC। বুঝতে পারছি? অনেক ঘুরাই পেঁচাই বললাম, হয়তোবা মনে থাকবে না, তারপরেও শর্ট ফর্মে বললাম। অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে যে কমিটি গঠন করা হয় সেটাই হচ্ছে ISC, ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল। তাহলে ISC মানে বুঝছি? জি স্যার। এই ISCর কাজ কি? ISCর কাজ হচ্ছে যে সে তো 20 বছর পরে আর কাজ করবে না, যার লিমিট আছে সে 20 বছর কাপড় কাটিং করবে, তারপরে আর সে কাজ করবে না। তো ওই 20 বছর পরে ওই কাটিং করার জন্য কাকে দরকার? একজন নতুন মানুষকে দরকার অবশ্যই, তাই না? কারণ সে তো কাজ করতেছে না, কাজ করবে না, তো নেক্সট তো কাউকে লাগবে, ওই জায়গাতে তো কাউকে লাগবে।
তো ওই জায়গায় চাহিদা দেওয়ার জন্য, মানে ওই জায়গায় কাজটা ঠিক মতো করতেছি কিনা বা করতে পারবে কিনা এইটা যাচাই করার জন্য, বা ওই চাহিদাটা যে ওই জায়গাটা ফাঁকা হচ্ছে, যে একজন শ্রমিক সে কাপড় কাটতে পারছে না, মানে আর চাচ্ছে না, কাপড় কাটতে চাচ্ছে না, সে অন্য জায়গায় চলে যাবে, তার মানে কি ওখানে ফাঁকা থাকতেছে না। একজন লেবার আছে, সে কি কাজ করতে চাচ্ছে না, ওই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, ওই ফাঁকা জায়গার জন্য একজন চাহিদা পত্র দিবে। সেই চাহিদা পত্র কেমন হবে, ওই ইন্ডাস্ট্রি পার্সনটা কি কাজ করবে, কেমনে কাজ করবে, এটার জন্য যে একটা চাহিদা পত্র থাকে সেটা হচ্ছে আইএসসি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল, এটা কমিটিতে জানায়, দেন ওই কমিটি একটা সিএস তৈরি করে, সেই সিএস অনুযায়ী স্কিল পার্সন তৈরি হয়। আর সেই স্কিল পার্সন গুলাই হচ্ছেন আপনারা, যারা স্কিল পার্ট দিবেন তারা। বুঝাইতে পারছি? কোথায় থেকে কত দূর চলে গেল, পঞ্চগড় থেকে একদম কক্সবাজার পর্যন্ত চলে গেছে। জি স্যার। কারো কি কোনো সমস্যা হচ্ছে? হ্যান্ড রাইজ করেন তো আগে, অনেক কথা বলছি। কারো কোনো সমস্যা হলে হ্যান্ড রাইজ করেন, যে কথা বুঝতে ভালো লাগতেছে না বা শুনতে ভালো লাগতেছে না, বুঝতে পারছি না, এরকম কোনো সমস্যা বা এনিথিং, হ্যান্ড রাইজ করতে পারেন। স্ক্রিন শেয়ার কেমন জানি আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে স্যার। ওইটা থাকলে একটু বুঝতে ভালো হয়। আচ্ছা, আমি আরেকবার চেষ্টা করতেছি। আর কারো কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, আমরা তো এক এক করে সবগুলো জানলাম না। আইএসসি তাহলে কি কাজ করে? আইএসসি সিএস তৈরি করে বা স্কিল পারসন চাহিদা দেয়। বুঝাতে পারছি? আপনাদের যে স্কিল পারসন, মানে আপনারা যে স্কিলটা করবেন সেটা চাহিদা পত্র কে দিছে? আইএসসি দিছে। ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল থেকে একটা দরপত্র আসছে যে আমার এরকম শ্রমিক লাগবে, যে শুধু কাপড় কাটবে। সেই শ্রমিকটা এখন কে বানাবে? এই সিএস দেখে তৈরি করবে সেই শ্রমিক, যে এই জিনিসটা সেই শ্রমিকের মধ্যে থাকতে হবে। বুঝছেন? জি স্যার। বাস এতটাই কমিউনিকেশন, এতটাই এদের মধ্যে যোগাযোগ, তার বাদে অন্য কিছু নাই, ভয় খাওয়ার কিছু নাই, না বোঝারও কিছু নাই আমি মনে করি। আখতারুজ্জামান বলেন। স্যার আমাদের ক্লাসটা কতক্ষণ পর্যন্ত চলবে? আপনাদের ক্লাসটা 11:45 পর্যন্ত চলবে, আর আপনি যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই লিভ নিতে পারবেন। না স্যার, আমি তো লিভ নিব না, মানে রমজান মাস তো, আর জিজ্ঞেস করে নিলাম স্যার, কারণে। আচ্ছা, এটা আমরা নোটিশে জানাই দিয়েছিলাম 11:35 পর্যন্ত। কারো কোনো সমস্যা হবে? না স্যার, ঠিক আছে। না স্যার, ঠিক আছে, সমস্যা নেই। আমি চাচ্ছি যে আপনারা পরিপূর্ণভাবে বোঝেন একটা টপিক। আমি যদি এটা পড়াতে লাগি, ঠিক আছে, আমি জানি না আমি কিভাবে পড়াই, বাট আমি যদি এরকম করে পড়াতে লাগি তাইলে মনে করেন যে শুধুমাত্র মিনিংটা বলবো, দেন শেষ। আপনারা বুঝলে বোঝেন, না বুঝলে না বুঝেন। আমি এতক্ষণ কিন্তু চলে যাইতাম, আমাদের পেজ কয়টা আছে? আমাদের পেজ আছে 51, আমি এতক্ষণে চলে যাইতাম না হলে 20-22 পেজে। কিন্তু এটা আপনাদের বারবার আসবে, বারবার আসবে। আমি বারবার বলার থেকে একবার বলা ঠিক হবে না, এই জন্য বারবার এটা নিয়েই পড়ে আছি, কারণ এটাই হচ্ছে মূল মন্ত্র। বুঝছেন? আমাদের পাঠের মূল মন্ত্রই হচ্ছে এগুলা। এগুলা যদি জানতে পারেন তাহলে ভিতরে সবকিছু এগুলা নিয়ে আলোচনা করছে। সিএস যেটা বললাম সেটা হচ্ছে ধারাবাহিকতা, তারপরে সিবিএলএম হচ্ছে লার্নিং ম্যাটেরিয়াল, আর মডিউল যেটা, সেটার ভিতরে আপনাকে বিস্তারিত বলা আছে। যেমন আমি একটু আগে বললাম যে একজন শ্রমিক দরকার, সেটা হচ্ছে সে শুধু কাটিং করবে, কাপড় কাটবে, ঠিক আছে, সে কিভাবে কাপড় কাটবে, কোন মাপে কাপড় কাটবে, তার কাপড় কাটার হাত কোন অ্যাঙ্গেলে থাকবে, এগুলো সব কিছু লেখা আছে। বুঝতে পারছি? যে দরপত্রটা দিল যে আমার একটা শ্রমিক লাগবে, শ্রমিকটা কেমন হবে? শুধুমাত্র কি কাটিং করবে, কাপড় কাটবে, এটা হচ্ছে সিএস।
একজন ইন্ডাস্ট্রি পারসন সেই সিএসটা জমা দিবে কাকে? একটা প্রতিষ্ঠানকে, একটা ট্রেনিং প্রফেশনকে, মানে যে বানাবে আর কি, স্কিল পারসন যে বানাবে তাকে সেই দরপত্রটা দিবে যে আমার একটা মানুষ দরকার, সে শুধু কাটিং করবে, এরকম মানুষ আমাকে দেন। আর তার ভিতর এই গুণাবলী থাকবে, বুঝছেন? এটা হচ্ছে সিএস। আর ওই সিএসটা কে মডিফাই করা, মানে ওই কাটিং করতে করতে তার অঙ্গভঙ্গি কি হবে, সে কত অ্যাঙ্গেলে কাটবে, তার হাতে কয়টা কাঁচি থাকবে, 4টা না 5টা, সেটা নির্ধারণ করবে, মডিউলে দেওয়া থাকবে, সেটা মডিউলের মধ্যে আলোচনা করা যাবে। সেই মডিউলের মধ্যেই দেওয়া থাকবে যে সে 4টা কাঁচি ব্যবহার করবে না 5টা কাঁচি ব্যবহার করবে। বুঝতে পারছি? ঠিক আপনাদের দিকে আসি এখন। আপনারা যে অ্যাসেসর হবেন, এটার জন্য যে আপনাদের কম্পিটেন্সি গুলো দরকার, মানে কি কি ক্ষমতা থাকতে হবে, ক্ষমতা সম্পন্ন হতে হবে আপনাকে, সেইটা দেওয়া আছে সিএস এর মধ্যে। আর ওই সিএস এর মধ্যেই আছে সিবিএলএম। সিবিএলএম এর মধ্যে আছে যে আপনি কিভাবে কি কোন অ্যাঙ্গেলে কোনটা কিভাবে মানে অর্জন করবেন, এটা দেওয়া আছে আপনার সিবিএলএম এর মধ্যে, ইউনিট অফ কম্পিটেন্সের মধ্যে। আশা করি আপনারা কমিউনিকেশনটা বুঝতে পারছেন যে কোথায় সংযোগটা আছে। তারপরে না বুঝলে আস্তে আস্তে আছি ইনশাল্লাহ। তারপরে কি আইসিটি, ইনফরমেশন এন্ড টেকনোলজি, কি কয়, কমিউনিকেশন টেকনোলজি, ঠিক আছে, মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এনটিভিকিউএফ, ন্যাশনাল টেকনিক্যাল এন্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। আমরা যারা বিটেপ থেকে কোর্স করছি বা বিটেপে যারা স্কিল করছি, তারা এটা সম্পর্কে আছি, জানা আছে। এনটিভিকিউএফ এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেখানে টেকনিক্যাল, কারিগরি এবং ভোকেশনাল, ঠিক আছে, এই জাতীয় যারা কর্মী আছে তাদেরকে এই ফ্রেমে রাখা হয়েছে, মানে একটা লিস্টবদ্ধ করা হয়েছে, লিস্টে আবদ্ধ করা হয়েছে এই এনটিভিকিউএফ এর মাধ্যমে। বুঝতে পারছি এনটিভিকিউএফ কি জিনিস? তারপর হচ্ছে এনএসডিএ। আমরা মূলত যেটাতে আসি, যে কোর্সটা করতেছি, যে কম্পিটেন্সিটা অর্জন করব, যে স্কিলটা অর্জন করব, সেটা হচ্ছে এনএসডিএ কর্তৃক, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, ঠিক আছে। আমরা এর আগে যেটা হইলাম সেটা হচ্ছে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজ, সেম এনএসডিএ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। যেটা আমরা আইএলও তে পাইলাম সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল, সারা বিশ্বের জন্য, সারা বিশ্বে শ্রমিক সেখানে যুক্ত থাকবে। আর এনএসডিএ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, আপনার যে দেশ আছে সেই দেশের জাতীয় দক্ষতা, আপনার যে দক্ষতা আছে সেটার জন্য যে কাজ করবে, সেটা হচ্ছে এই টিমটা শুধুমাত্র দেশের মানুষের দক্ষতা বৃদ্ধি করার জন্য কাজ করবে। এটা হচ্ছে এনএসডিএ, ঠিক আছে। আপনারা যদি কেউ না বোঝেন অবশ্যই জানাবেন, কারণ আমি কিন্তু অনেক কথা ছেড়ে যাচ্ছি, না কি বলতেছি আমি আপনাদেরকে বোঝাইতে পাচ্ছি না কি জানি না, বাট যদি না বোঝেন আমাকে অবশ্যই জানাবেন। তারপর হচ্ছে এনইপি, ন্যাশনাল এডুকেশনাল পলিসি। ন্যাশনাল এডুকেশন পলিসি, পলিসি মানেই তো হচ্ছে নীতিমালা, ঠিক আছে। আমাদের দেশের যে এডুকেশন শিক্ষা ব্যবস্থা আছে সেইটা কিভাবে পরিচালনা করতে হবে বা কি কি নীতিমালা আছে, নিয়ম নীতি আছে, সেটাই হচ্ছে এনইপি তে দেওয়া আছে। শর্টকাট এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি। আমাদের মূলত এটা পড়ার মানে হচ্ছে শর্ট ফর্ম দ্বারা কি বোঝাচ্ছে এইটা, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়াশ, এটা আপনাদের অনেক পরিচিত একটা ওয়ার্ড, এটা আপনাদের শুরু থেকে কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত এটা আপনাদের লাগবে। ওএসএইচ, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা, ঠিক আছে। আপনি যে কাজটা করতেছেন সেই কাজ কর্মক্ষেত্রে নিজেকে সুরক্ষিত রাখার জন্য যে পদ্ধতিটা অবলম্বন করতেছেন সেটাই হচ্ছে ওয়াশ। বুঝাইতে পারছি ওয়াশ কি জিনিস? ওএসএইচ, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা। আপনি পেশায় যেখানে আছেন, কাটিং এ থাকলে কাটিং, ইআইএম থাকলে ইআইএম, কম্পিউটারে থাকলে কম্পিউটার, নিজেকে সুরক্ষিত রাখার জন্য যে পদ্ধতিটা অবলম্বন করতেছেন সেটাই হচ্ছে ওয়াশ। তারপরেরটা কি আছে? কিউএএমএস, কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়াল,
আপনার যে কোয়ালিটি আছে সেইটা যাচাই করার জন্য, ইনশিওর করার জন্য যে হ্যাঁ আপনার মধ্যে ট্রেনার হওয়ার যোগ্যতা আছে, আপনার মধ্যে অ্যাসেসর হওয়ার যোগ্যতা আছে, আপনার এই কোর্সটা ইলেকট্রিক্যাল কোর্সটা আপনার প্রতিষ্ঠানে নেওয়ার যোগ্যতা আছে, সেইটা যখন যাচাই করতে যাবেন তখন হবে QAMS, কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়ালস। মানে কোয়ালিটিটা সম্পূর্ণ আমার যতটুকু দরকার ততটুকু আছে কিনা এটার জন্য এই ম্যানুয়াল বলে মানে হচ্ছে যে একটা নির্দেশনা বা বই, বুঝতে পারছি? কোয়ালিটিটা ঠিক আছে কিনা, কোয়ালিটি সম্পূর্ণ আছেন কিনা এটা যাচাই করার জন্য ক্যাম। তাহলে ক্যাড ক্যাম এইটা একটু আবার একত্রিত করি। ক্যাড হচ্ছে কি, কোর্স অ্যাক্রেডিটেশন ডকুমেন্ট, আর ক্যাম হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়াল। আমরা যখন একটা কোর্স নিতে যাব, বোর্ড থেকে অনুমোদন নিতে যাব যে আমার এই ইলেকট্রিক্যাল কোর্সটা আমাকে দেন, তো ওটা তো চাহিদাপত্র, ক্যাডের মাধ্যমে আমি ডকুমেন্ট সাবমিট করলাম, কিন্তু ওখান থেকে কি সাবমিট করলে কোর্সটা কি আমি পেয়ে যাব? পাবো না। ওরা আসবে, সবকিছু চেক করবে, চেক করার পরে দেখবে যে আমার এখানে ব্যবস্থা ঠিক আছে কিনা, আমি কি এই কোর্সটা পরিচালনা করতে পারবো কিনা, তারপরে তারা অনুমতিটা দিবে। তো অনুমতিটা দেওয়ার আগে যে যাচাই বাছাই করে সেই যাচাই বাছাই নামই হচ্ছে ক্যাম, কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়াল। বুঝতে পারছি? সেই প্রতিষ্ঠানকে যাচাই বাছাই করে যে ফলাফল দিবে যে হ্যাঁ এখানে দেওয়া যাবে কোর্সটা, না এখানে কোর্সটা দেওয়া যাবে না, এই যে ডিসিশনটা নিবে এই ক্যামের মাধ্যমে, কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়াল, কোয়ালিটি সম্পূর্ণ আছে কিনা এটাই দেখার জন্য। যেমন আমাদের ট্রেনিং এ ক্যাম্পটা হচ্ছে যে আমরা সঠিকভাবে ট্রেনিংটা দিতে পাচ্ছি কিনা, আমরা এই ট্রেনিং এ সম্পূর্ণভাবে মানে স্যাটিসফাই কিনা, এটা কিন্তু আমাদেরও ওই যে যাচাই বাছাই হবে, বুঝছেন আপনারা? এটা কিন্তু আমাদেরও যাচাই বাছাই হবে, উপর থেকে লোক আসবে এটা দেখবে। তারপর হচ্ছে আরপিএল ক্যাম্পটা বুঝলাম, ক্যাট ক্যাম ওয়াশ আরপিএল রিকগনিশন অফ প্রায়র লার্নিং। যারা গরিব, যেমন ধরেন আমি এক বড় গরিব, ঠিক আছে, কাজ জানি কিন্তু সার্টিফিকেট নাই, পড়াশোনাও করি নাই, 5 পাস। আপনি গরিব স্যার, এটা কেমনে সম্ভব? আচ্ছা স্টপ, ঠিক আছে, যে আমি কাজ জানি কিন্তু আমার সার্টিফিকেট নাই, ওই যে বললাম 20 বছরের অভিজ্ঞতা আছে, কিন্তু আমার কাছে কোনো প্রমাণপত্র নাই। সার্টিফিকেট মানে হচ্ছে প্রমাণপত্র, তো আমার কাছে কোনো সার্টিফিকেট নাই যে আমি এই কাজটা 20 বছর ধরে করতেছি, এরকম কোনো সার্টিফিকেট নাই, বা আমি এই কাজে দক্ষ, এরকম কোনো সার্টিফিকেট নাই। তাদের জন্য হচ্ছে আরপিএল ব্যবস্থা। আরপিএলটা হচ্ছে যে যারা কাজ জানে, দক্ষ, কিন্তু সার্টিফিকেট নাই, সার্টিফিকেট বা স্বীকৃতি প্রদানের জন্য যে কোর্স বা যেই মানে শেখানোটা হয়, যে শিক্ষাটা দেওয়া হয় সার্টিফিকেট স্বীকৃতি পাওয়ার জন্য, সেটাই হচ্ছে আরপিএল, রিকগনিশন অফ প্রায়র লার্নিং। ঠিক আছে, আপনাকে আরপিএল সম্পর্কে বুঝছেন? যারা দক্ষ কিন্তু সার্টিফিকেট নাই, তাদেরকে সার্টিফিকেশন করার জন্য যে শর্ট কোর্স বা যে শিক্ষাটা দেওয়া হয় সেটাই হচ্ছে আরপিএল। আমরা অনেকেই হয়তো বা এটা শুনছি যে আরপিএল দিলেই হবে, কিন্তু আরপিএল জিনিসটা কি? আরপিএল জিনিসটা হচ্ছে পূর্বের অভিজ্ঞতা আছে, আপনি অভিজ্ঞ লোক, আমি যদি এখন আরপিএল দিতে যাই তার মানে আমি অভিজ্ঞ লোক, ওই সম্পর্কে আমার পুরাটাই ধারণা আছে, দেন আমি আরপিএল দিতে পারবো। বুঝতে পারছি? তারপর হচ্ছে আরটিও, আব্দুল্লাহ আল মারুফ বলেন। স্যার, আরপিএল এবং এনটিভিকিউএফ এর মধ্যে তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো? এনটিভিকিউএফ মানে হচ্ছে আপনাকে একটা ফ্রেমওয়ার্কে যুক্ত করছে, আপনাকে লিস্টবদ্ধ করছে, তালিকাবদ্ধ করছে, এটা হচ্ছে এনটিভিকিউএফ। আর আরপিএল মানে হচ্ছে আপনাকে সার্টিফিকেট দিয়েছে, স্বীকৃতি প্রদান করছে যে আপনি এই কাজটার জন্য অভিজ্ঞ, এটাই। থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি।
তারপর হচ্ছে আরটিও। আরটিও কি? রেজিস্ট্রেড ট্রেনিং অর্গানাইজেশন। ওই যে বললাম ক্যাম। আপনারা কিন্তু ক্লাস মিস দিলে বা অমনোযোগী হইলে কিন্তু আপনারা সামনের দিকে বুঝতে পারবেন না, কারণ আমার একটার সাথে আর একটা সংযুক্ত। আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন, আমি পেছন থেকে কথা টেনে নিয়ে আসবো কিন্তু সামনের দিকে বলতেছি। এই জন্য অবশ্যই গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন। তারপর হচ্ছে আরটিও। আরটিও কি জিনিস? আরটিওটা হচ্ছে রেজিস্ট্রেড ট্রেনিং অর্গানাইজেশন। একটা ট্রেনিং প্রফেশন বা একটা ট্রেনিং প্রতিষ্ঠান যেটা আছে, সে যখন স্বীকৃতিটা নেয় তখন কিসের মাধ্যমে স্বীকৃতি নেয়? ক্যাড এর মাধ্যমে, কোর্স অ্যাক্রেডিটেশন ডকুমেন্ট। সেই স্বীকৃতিটা পাইলো কিসের মাধ্যমে? কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়ালের মাধ্যমে। দেন এটা একটা কি অনুমোদন প্রাপ্ত হইল না? সে তো অনুমোদন পেয়ে গেল কোয়ালিটি যাচাইয়ের পর। তো যখন অনুমতি পেয়ে যায় তখন হয়ে যায় আরটিও, রেজিস্ট্রেড ট্রেনিং অর্গানাইজেশন। সে বোর্ড থেকে অনুমতি পাইছে যে আমার এখানে এই ট্রেনিংটা করানো হবে। ট্রেনিং প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন অনুমোদন যে মানে অনুমোদন যেটা আছে সেটাই হচ্ছে আরটিও। আমরা কি আগের কথাগুলো বুঝতে পারছি? অনেক কথা বলে দিছি। তারপর হচ্ছে এসটিপি, স্কিল ট্রেনিং প্রোভাইডার। আমাদেরকে যারা স্কিল ট্রেনিং প্রোভাইড করবে তারা হচ্ছে এসটিপি, স্কিল ট্রেনিং প্রোভাইডার। যেমন আমাদের কে প্রোভাইড করতেছে? এটা কে প্রোভাইড করতেছে? রাকিব ভাই প্রোভাইড করতেছে, তাই না? এই স্কিল ট্রেনিংটা কে প্রোভাইড করতেছে? আপনারা কি কেউ টাকা দিতে হচ্ছে? কেউ টাকা দিতে হচ্ছে না, সে কিন্তু নিজ উদ্যোগে সেটা করতেছে। সে কোথাও থেকে সেই ট্রেনিংটা পাইছে, বাট এখন এই এই অবস্থায় যে ট্রেনিংটা দিচ্ছে সেটাই হচ্ছে এসটিপি, স্কিল ট্রেনিং প্রোভাইডার। স্কিল ট্রেনিং প্রোভাইডার বলতে বোঝাচ্ছে যারা ট্রেনিং, স্কিলের ট্রেনিং প্রোভাইড করে। স্কিলের ট্রেনিং কে প্রোভাইড করে? অবশ্যই কোনো ট্রেনার অথবা কোনো প্রতিষ্ঠান। ঠিক আছে না? আমরা তো সবাই স্কিল ট্রেনিংটা প্রতিষ্ঠান থেকেই নিছি, নাকি হাতে হাতে নিছি? স্কিল যে ট্রেনিং আছে সেটা কি কোনো প্রতিষ্ঠান থেকে নিছি, নাকি শিক্ষককে বাড়িতে নিয়ে আসে ওই যে যেটা আর কি প্রাইভেট যাকে বলা হয়, প্রাইভেট পড়ানোর জন্য মাস্টার ধরে নিয়ে আসে স্কিলটা নিয়ে নিছি, এরকম কিছু? আমরা প্রতিষ্ঠানে গিয়ে সেই স্কিলটা গ্রহণ করছি। স্কিল ট্রেনিং প্রোভাইডার, এটা হচ্ছে এসটিপি। তারপর হচ্ছে এসওপিএস, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। একটা স্ট্যান্ডার্ডের মানদণ্ড কিসের উপর নির্ভর করবে? সেই নীতিমালাগুলো দেওয়া আছে এটাতে। এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। একটা মোটর ঘোরাতে হবে, একটা মোটরকে ঘুরাইতে হবে, ও সরি মোটর না, আপনাদের বেশিরভাগ আছে ইলেকট্রিক্যাল, আইসিটি এবং এসওমো। একটা মেশিন চালাতে হবে, ঠিক আছে? একটা কারেন্টের মেশিন চালানো হবে, সেই মেশিনে কত ভোল্টেজ দিতে হবে, কত মানে কত পাক ঘুরবে, কিভাবে সেলাই হবে, এটার যে একটা মডিউল দেওয়া থাকে না? আমরা যখন নতুন জিনিস কিনি অবশ্যই দেখবেন যে ভিতরে একটা নির্দেশনা বুক থাকে যে এটা মানে এইটা 220 ভোল্টে ঘুরবে। অথবা আমরা যখন একটা নতুন মোটর কিনি তখন অবশ্যই দেখি যে এটাতে দেওয়া থাকে যে এটা 50 হার্জ বা বিভিন্ন তথ্য দেওয়া থাকে। আমরা যখন একটা ল্যাপটপ কিনি তখন এখানে বলে দেয় যে এটা 2 ঘন্টার বেশি চালাবেন না, বা এটাতে এতক্ষণ চার্জ দিবেন, যখন ফুল চার্জ হয়ে যাবে অবশ্যই খুলে রাখবেন। এটা কিন্তু ওই একটা ছোট একটা নির্দেশিকা বইয়ে লেখা থাকে। সেই বইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। মানে আপনি ওই যন্ত্রটা বা ওই কাজটা কিভাবে সম্পাদন করবেন। যদি আপনি ভুলে গেছেন, দেখেন 20 বছরের অভিজ্ঞতা থাকার পরেও ভুলে গেছেন, তখন কি করবেন? ওই নির্দেশিকা দেখবেন যে ওখানে লেখা আছে যে 3টার দিকে আমাকে ভাত খাইতে হবে, 4টার দিকে উঠতে হবে, 5টার দিকে আবার ঘুমাইতে হবে। এরকম যে একটা নির্দেশিকা থাকবে সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা তো আছি টিভেটে। টিভেট জিনিসটা কি? দেখেন এখানে দেওয়া আছে টিভিইটি, টিভেট, টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং। টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং, ঠিক আছে? আমরা যে কারিগরি শিক্ষাটা নিব, শিক্ষা এবং প্রশিক্ষণ। ট্রেনিং মানে কি? প্রশিক্ষণ না? হ্যাঁ,
কারিগরি শিক্ষায় শিক্ষিত হব এবং একটা ট্রেনিং মানে ট্রেনিং নিব, এটাই হচ্ছে টিবেট। যার মধ্যে আমাদের মানে মোকাররম স্যার বলেন। স্যার হচ্ছে আপনার হচ্ছে একটা মিস করে গেছেন তো, SCVC, স্ট্যান্ডার্ড অ্যান্ড কারিকুলাম ভ্যালিডেশন কমিটি। আচ্ছা, স্ট্যান্ডার্ড অ্যান্ড কারিকুলাম ভ্যালিডেশন কমিটি, জি ঠিক আছে। এটা হচ্ছে ওই যে স্ট্যান্ডার্ড যারা যে কারিকুলাম গুলো আছে, যে পদ্ধতিগুলো আছে, যে সিভিএলএম গুলো তৈরি করছে সেটার মানে সত্য কিনা যাচাই করার জন্য একটা কমিটি তৈরি থাকবে, সেটা হচ্ছে SCVC। ঠিক আছে। বাস যে কারিকুলাম নির্দেশনা সঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য আসলে আমি আপনাকে আমার ভাষায় বলি যে আমি মন্ত্রণালয় থেকে একটা কোর্স নিব, ঠিক আছে। কোর্সগুলো কিন্তু সবকিছু মন্ত্রণালয় থেকে আসে, সেই মন্ত্রণালয় থেকে একটা কোর্স নিব, এর জন্য আমাকে একটা তথ্য সাবমিট করতে হবে যেটার নাম হচ্ছে ক্যাড। যে আমার একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে আমি একটা কোর্স চালু করব, এই হচ্ছে তার ডকুমেন্ট, ক্যাডটা দিলাম। তারা ক্যাডটা সংগ্রহ করার পরে সেটা কি করবে, সেটা ওরা করবে হচ্ছে যে একটা কোয়ালিটি সম্পূর্ণ আছে কিনা তারা যাচাই করবে। আমার প্রতিষ্ঠানে আসবে, এসে দেখবে আমার ম্যাটেরিয়াল ঠিক আছে নাকি, আমি ট্রেনিং দিতে পারবো কিনা, সবকিছু যাচাই করার পরে মানে যেই তথ্যটা করবে, অ্যাগ্রি করবে, সেটা হচ্ছে ক্যাম, কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়াল। ওইটা দেখে সে তার ডিসিশনটা নিবে। ওই ডিসিশনটা কোনো ভুল আছে কিনা, না ওই ডিসিশনটা নেওয়ার পরে তাদেরকে জানাই দিবে, আমাকে জানাই দিল যে আপনার প্রতিষ্ঠানে আপনি ট্রেনিংটা চালু করতে পারেন, সমস্যা নাই, আপনাকে এটা দেওয়া হলো। তো প্রতিষ্ঠান আবার কি করবে, প্রতিষ্ঠান আবার মানে আমি আবার কি করব, ওইটা তো অনুমোদন পাইলাম, পাওয়ার পরে ট্রেনিংটা কিভাবে দিব, অনুমোদন পাইলেই তো ট্রেনিং দেওয়া হয় না। এই যে যেমন আমি আপনাদেরকে একটা বিকেলে দিচ্ছি, আবার রাত্রে নিচ্ছি, দুইটা দুই ভাবে নিচ্ছি না, দুইটা সময় নিচ্ছি, এই সময়টা কি আবার ঠিক আছে কিনা, মানে আমি পরিপূর্ণভাবে এটা ক্লাসটা 3 ঘন্টা চালাচ্ছি কিনা, ক্লাসটাতে কোনো হট্টগোল হচ্ছে কিনা, ক্লাসটাতে সবাই বুঝতে পারতেছি কিনা, এইটা যাচাই করার জন্য আর একটা কমিটি থাকবে, ঠিক আছে। এইটা যাচাই করার জন্য একটা কমিটি থাকবে যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, ক্লাসটাও সঠিক হচ্ছে, সবাই বুঝতে পারতেছে। এটাই হচ্ছে SCVC, ঠিক আছে, স্ট্যান্ডার্ড অ্যান্ড কারিকুলাম ভ্যালিডেশন কমিটি, যারা মানে আমাকে যাচাই করবে, এই কমিটিটা। আচ্ছা, তারপর হচ্ছে UOC, ইউনিট অফ কম্পিটেন্সি। আমরা যদি এই ভাষায় কথা বলি তাহলে অবশ্যই সবারই বোঝার কথা যে পাঠ পরিকল্পনার ভিতর আমাদের যখন 6-7 ছিলাম, 7-8 ছিলাম, তখন আমাদের বই ছিল প্রায় 12টা, ঠিক আছে। 12টার মধ্যে আমরা 3টা কমন জিনিস পাইছি, একটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, ঠিক আছে। এই 3টা নিয়ে আমরা যদি সামনের দিকে বোঝাতে চাই তাহলে আমরা সহজেই বুঝে যাব এবং ওইটাও ক্যাচ করতে পারবো মাথায়। বাংলা, ইংলিশ, গণিত, এই 3টা মিলে হচ্ছে আপনার SSC পরীক্ষা, ঠিক আছে। SSC পরীক্ষাটাই হচ্ছে কি মূল পরীক্ষা, অ্যাসেসমেন্ট। আর মডেল টেস্ট পরীক্ষা হচ্ছে আমরা যেটা দিব পরীক্ষার আগে, যে পরীক্ষাগুলো SSC পরীক্ষার আগে যেগুলো পরীক্ষা দিব সেটাই হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা, ঠিক আছে। তো এই মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য যে প্রস্তুতিগুলো নিব, কোথায় থেকে প্রস্তুতি নিব, কি দেখে প্রস্তুতি নিব, আমরা পাঠ পরিকল্পনা থেকে দেখব যে আমরা বাংলা মডেল টেস্টের জন্য কি প্রস্তুতি নিব, আর SSCর জন্য কি কি প্রস্তুতি নিব। তো এইটা কম্পেয়ার করার জন্য যে মডিউল থাকবে, যে বইগুলা, বাংলার জন্য বাংলা, ইংলিশের জন্য ইংলিশ, গণিতের জন্য গণিত, আমরা কি 3টা সমন্বয়ে পাশ করতে গেলে অবশ্যই 3টাতে কি পরিপূর্ণ নাম্বার থাকতে হবে না? ইউনিট অফ কম্পিটেন্সটা হচ্ছে সেই রকম, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ, আর একটা হচ্ছে গণিত। 3টাই যদি আমরা পাশ করতে পারি, 3টাই যদি আমরা অর্জন করতে পারি, 3টাতেই যদি A+ পাই তাইলেই আমরা A+ পাবো। ঠিক টিভেটের ভাষায় হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সি, প্রত্যেকটা ইউনিট। আমি একটু আগে কি বললাম যে আমাদের CBA, এটাতে আমাদের ইউনিট কয়টা? 5টা।
এটাতে আমাদের ইউনিট হচ্ছে কয়টা? 5টা। আমরা যদি সিবিটি এন্ড এ হইতাম তাহলে কয়টা ইউনিট হইতো একটু বলেন। তখন আমাদের কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি হইতো? স্যার 12টা হয়তো। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা বোঝেন নাই তারা অবশ্যই বলবেন যে বুঝতে পারি নাই। পেটের মধ্যে কথা থুয়ে মানে পেটের মধ্যে খিদা থুয়ে বলবেন কি খাবো। ক্ষুধা লাগলে অবশ্যই বলবেন। আচ্ছা, ইউনিট অফ কম্পিটেন্সি গেল। ইউনিট অফ কম্পিটেন্সিটা আসলে সবাই বুঝতে পারছি যে আমাদের ইউনিট অফ কম্পিটেন্সি হচ্ছে 5টা ইউনিট যদি আমরা কভার করতে পারি তাহলে আমরা অ্যাসেসর হিসেবে গণ্য হব। ঠিক আছে? তারপরেরটা পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট নিজেকে সুরক্ষিত রাখার জন্য যে ইকুইপমেন্ট, যে যন্ত্রপাতি, যে যন্ত্রাংশ ব্যবহার করব সেটাই হচ্ছে পিপিই। নিজেকে সুরক্ষিত করার জন্য যে ইকুইপমেন্ট বা যে মালামালটা ব্যবহার করব সেটাই হচ্ছে পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। নিজেকে সেভ করার জন্য, যেমন আমরা যখন এই সময়তে কাজ করি তখন হাতকে সুরক্ষার জন্য অবশ্যই গ্লোভস পরি। ইলেকট্রিক্যালে যখন কাজ করি তখন হ্যান্ড গ্লোভস, হেলমেট, অ্যাপ্রন, সেফটি শু এগুলো পরিধান করি। কম্পিউটারে যখন কাজ করি তখন অবশ্যই কি গগলস ব্যবহার করি চোখের সেফটির জন্য। আচ্ছা, এসওপি আবার আসছে। এই তো, এইটা হলো আপনাদের শর্ট মিনিং, ফুল মিনিং। আপনার কি কোনোটা সমস্যা? এটা যদি আপনারা বিশ্লেষণভাবে বিস্তারিতভাবে বুঝতে পারেন তাহলে অবশ্যই সামনের দিকে আগানো সম্ভব। কোনো কোশ্চেন থেকে বলতে পারেন। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, ওই যে একটু আগে বললাম যে অ্যাপ্রুভাল করবে, ঠিক আছে? যে ওই যে কোয়ালিটি দেখে কে অ্যাপ্রুভ করবে না? একটা কোর্স নিতে গেছেন অবশ্যই তারা অ্যাপ্রুভ করবে। সেই অ্যাপ্রুভ করার জন্য এই যে মেম্বারগুলা, এইগুলা সদস্যগুলা সবাই অ্যাপ্রুভ করছে, সবাই সহমত দিছে যে না এই কোর্সটা পরিচালনা করা যায়। এই যে দেখেন এতক্ষণ ধরে আমি চিল্লাইলাম যে ইউনিট অফ কম্পিটেন্সি কি। এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিন? জি স্যার। জি স্যার, জি স্যার। ইউনিট অফ কম্পিটেন্সি হচ্ছে এখানে দেওয়া আছে। দেখেন আমাদের ইউনিট অফ কম্পিটেন্সি কয়টা? আমরা একটু আগে বললাম যে এখানে দেওয়া আছে 11টা। তার মানে কি আমাদের এটা দেওয়া আছে সেটা হচ্ছে ট্রেনার পার্টের জন্য। এটা আমরা যে বইটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে সিবিটি। এই যে দেখেন, সি কম্পিটেন্সি বেস ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, সিবিটি অ্যান্ড এ। এটার মধ্যে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 5টা মডিউল সিবিএ। এই 5টা মডিউলের মধ্যে প্রথমটা সবাই কি দেখতে পাচ্ছেন? সবাই একটু দাগায় নিয়েন এটা। এই কয়টা হচ্ছে আপনাদের মডিউল, বা এই কয়টা হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সি, এই কয়টা হচ্ছে আপনাদের সিবিএলএম। এই 5টার মধ্যে যদি আপনারা সক্ষমতা অর্জন করেন, এই 5টা বিষয়ে যদি আপনারা পরিপূর্ণতা লাভ করেন, সম্পূর্ণ জ্ঞান ধ্যান সবকিছু নিয়ে আসতে পারেন, তাইলে আপনারা একজন অ্যাসেসর। কারো কোনো কোশ্চেন? বিষয়টা বুঝতে পারে না এমন কেউ আছে? এই 5টা ইউনিট অফ কম্পিটেন্সি যদি আপনি কভার করতে পারেন, এই 5টা কম্পিটেন্সি যদি আপনি অর্জন করতে পারেন তাইলে আপনি একজন অ্যাসেসর। এবং এর ভিতরেই দেওয়া আছে যে কে কয়টা, মানে কে কিভাবে সেই কম্পিটেন্সিটা অর্জন করবেন।
ডিজাইন এন্ড ডেভেলপ কম্পিটেন্সি বেস। আচ্ছা, আমাতুস সাফি আপু, আপনি একটু কথা বলেন, আমি একটু পানি খেয়ে আসি। এইটা একটু আলোচনা করেন। আমাতুস সাফি আপু, জি বলেন। এই 5টা বিষয় নিয়ে একটু আলোচনা করেন, আমি 3-4 মিনিট আসতেছি। আচ্ছা ঠিক আছে। আমরা তো এতক্ষণ ক্লাসে বুঝতে পারছি নাকি সবাই? জি আলহামদুলিল্লাহ। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? আমাদের যেটা ভয়েসটা একটু unit of competency ব্যাকগ্রাউন্ডে অন্য কথা হচ্ছে, আসতেছে, একটু ক্লিয়ার হচ্ছে না কথাটা। শোনা যায় না? কথাটা বাড়ি খাচ্ছে, বাড়ি খেয়ে তারপর আসতেছে। ও, আমি তো ইয়াতেই কথা বলছি। এখানে আমাদের মডিউল গুলোর নাম বলা হয়েছে, হ্যাঁ, আমাদের কম্পিটেন্সি। এটা হলো 5টা হলো মডিউল। প্রথমে আমরা যে মডিউলটা করব সেটা হলো ওয়ার্ক ইফেক্টলি উইথ বাংলাদেশ টিবেট সেক্টর। এখানে থাকবে আমরা টিবেট সেক্টরের মধ্যে মানে কিভাবে কাজগুলা করব, প্রথম বইটাতে আমাদের সেটাই বলা হবে। তারপরে প্রমোট ইনক্লুসিভ লার্নিং এন্ড সিভিটি এন্ড এনভায়রনমেন্ট, কিভাবে ব্যবস্থাপনাগুলো করা হয়েছে এটা সম্পর্কে জানবো। আর তারপরে 3 নম্বর বইটা যেটা আমাদের সিরিয়াল বা মডিউল বলেন, যেটাই বলেন, আপু অ্যাপ্লাই এক ওয়ার্ক। মিনিট, আপু 1 মিনিট। হ্যাঁ আপনি যেটা বলতেছেন সেটা কিন্তু বিটেবেরটা, এনএসডি এরটা একটু খেয়াল করেন, স্ক্রিনটা দেখেন, এটাতে কিন্তু উল্টাটা আছে। প্রমোট এখানে বই নাই, এখানে কিন্তু প্রমোটটা নাই। হ্যাঁ আচ্ছা, তাহলে কি আমি আচ্ছা ইয়াটা আছে আমাদের, এই আইটিটা আছে তো না? ওয়ার্কটা আছে, আইটি আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ আমি ওই কমপ্লিট। যে হ্যাঁ 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 ঠিক আছে, আমি একটু ওই যে বিটিভিটা করতে লাগছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে সিবিটি অ্যান্ড এ। এটা কিন্তু 12টা মডিউল কমপ্লিট করলে আমরা কি হচ্ছি, ট্রেনার হচ্ছি। আর ট্রেনারের জন্য এই যে 12টা মডিউল, ঠিক আছে। যেহেতু আমরা অ্যাসেসর হচ্ছি, সেহেতু অ্যাসেসরের জন্য আমাদের 5টা মডিউল। দেখেন আমি হাইলাইট করে দিছি, এই 5টা হচ্ছে আপনাদের মডিউল। এই 5টা যদি আপনি কভার করতে পারেন তাহলে আপনি একজন অ্যাসেসর হিসেবে গণ্য হবেন। বুঝাতে পারছি? আরো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এখানে যেটা আছে এখান থেকে আমরা সবকিছু তথ্য পেয়ে যাব। এই জন্য এখন পর্যন্ত আগ থেকে এই পর্যন্ত যদি কেউ না বুঝতে পারেন, একটুখানি যদি কনফিউশন থাকে, অবশ্যই আমাকে জানান, হ্যান্ড রাইজ করে অবশ্যই জানান। নুসরাত জাহান, আপনি কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতেছি। আর কেউ আছে? জুনায়েদ মাসুম, বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। হ্যাঁ শিহাব বলেন। এস শিহাব বলেন। হ্যাঁ হাত উঠাইছেন, বলেন। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যে বিশেষ আলোচনাগুলো করলাম সেখান থেকে আমরা হয়তোবা কনসেপ্টটা ক্লিয়ার হইতে পারছি যে আমরা কি হচ্ছি, আমরা অ্যাসোসিয়েট তৈরি হচ্ছি। আমাদের অ্যাসোসিয়েট হওয়ার জন্য কি কি দরকার হচ্ছে, আমাদের অ্যাসোসিয়েট হওয়ার জন্য এই 5টা মডিউল সম্পর্কে বিশেষ করে মানে এই 5টা সম্পর্কেই কম্পিটেন্সি অর্জন করতে হচ্ছে, সক্ষমতা অর্জন করতে হচ্ছে। এটা যদি আমরা মানে কম্পিটেন্ট হতে পারি এই 5টার উপরে, তাইলে আমরা অ্যাসেসর হিসেবে গণ্য হব। আশা করি আর কোনো কোশ্চেন এখানে না থাকাই উচিত।
এবং এই 5টা মডিউলের মধ্যে আমরা কিভাবে কম্পিটেন্সি অর্জন করব, এই 5টা সম্পর্কে আমরা যখন ভিতরে আলোচনা করব তখনই আমরা জানবো যে এটা সম্পর্কে এই গুণাবলী যদি থাকে তাইলে আমরা অ্যাসেসর হতে পারবো। জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ স্যার। হ্যাঁ, তো এখানে দেখেন প্রথম লাইনে যেটা দেওয়া আছে ইউনিট কোড। ইউনিট কোড বলতে কি বোঝাচ্ছে, এখান থেকে আমরা একটু আলোচনা করে শেষ করে দিব। ইউনিট কোড বলতে কি বোঝাচ্ছে? ইউনিট কোড বলতে বোঝাচ্ছে যে এই ইউনিটটা আছে না, ইউনিট অফ কম্পিটেন্সি, ইউওসি, দেখেন হেডিংটা আপনারা সবাই একবার মিলাই নেন তো, হেডিংটা একটু সবাই দেখে নেন। হেডিংটা দেখেন, দেখে বলেন যে কোনো সমস্যা হচ্ছে নাকি। ইউনিট কোড অফ কম্পিটেন্সি, টাইপ আর হচ্ছে নমিনাল আওয়ার, এই 4টা সম্পর্কে কোনো কথা থাকলে আপনি বলতে পারেন। এই 4টা হচ্ছে মেইন টপিক। এই টপিক যদি বুঝতে পারেন, এগুলা যদি বুঝতে পারেন, তাহলে ছোট থেকে ছোট কোশ্চেনের উত্তর আপনি দিতে পারবেন। ইউনিট কোডটা কি জিনিস? ইউনিট কোডটা হচ্ছে একটা ইউনিটকে সংক্ষিপ্ত রূপে চিহ্নিত করার জন্য যে কোডটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ইউনিট কোড। আমরা হয়তোবা অনেক দোকানে যখন মেয়েদের ম্যাডামদের জন্য বলতেছি, মেয়ে তো বলা যাবে না, সবাই ম্যাডামদের উদ্দেশ্যে বলতেছি, যখন আমরা প্রোডাক্ট কিনতে যাই তখন কিন্তু একটু দেখি যে দোকানদাররা একটা কি যেন গায়ে কোড লেখা থাকে, সেই কোড দেখে বলে দেয় যে এটার দাম এত, ঠিক আছে না? একটা কোডের মাধ্যমে সে প্রোডাক্টটা চিহ্নিত করতে পারে। তো ওইটা চিহ্নিত করার জন্য যে কোডটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে, এখানে একটা ইউনিটকে চিহ্নিত করার জন্য যে কোডটা ব্যবহার করা হবে সেটাই হচ্ছে ইউনিট কোড। বিপুল ইসলাম, আপনি কি কথা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। যদি কোনো সমস্যা থাকে নির্দ্বিধায় বলতে পারেন। ওকে স্যার। আচ্ছা, ইউনিট কোডটা তাহলে বুঝতে পারলাম। ইউনিট কোডটা কি? ইউনিট কোড হচ্ছে একটা ইউনিটের চিহ্নিত করার জন্য সংক্ষিপ্ত একটা কোড বা একটা কি চিহ্ন, যে এখানে দেখা আছে, দেখেন SUT AM001 L4V1, এখানে হচ্ছে স্ট্রাকচার ইউনিট, সরি এটা আমাদের যেটা বিটেপে ছিল সেটা হচ্ছে প্রথমে দেওয়া ছিল এনভায়রনমেন্ট। আমাতো সাফি আপু একটু হেল্প করেন এটাতে, ইউনিট কোডটা একটু বিশ্লেষণ করার জন্য, হেল্প করেন যে ইউনিট কোডটা কিভাবে আমরা চিহ্নিত করব, কিভাবে বুঝবো। এটা কি নতুনটা না? হ্যাঁ, স্ক্রিনটা চলে গেল। আচ্ছা, হ্যাঁ বলেন। আচ্ছা, এটা হচ্ছে যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সেক্টর দেওয়া আছে এই পর্যন্ত, দেন মডিউল, দেন লেভেল, দেন ভার্সন, এই 4টা মিলে হচ্ছে ইউনিট কোড। ইউনিট কোড হচ্ছে একটা ইউনিটের শর্ট ফর্ম, যেটা দ্বারা আমরা চিহ্নিত করতে পারবো যে ইউনিটটা এই কোড দ্বারা কোন ইউনিটটা বোঝাচ্ছে। বাস এতটুকু বুঝলেই হবে। আপনার কি কোনো সমস্যা হচ্ছে এটা বুঝতে যে ইউনিট কোডটা কি জিনিস? আরেকবার বললে ভালো হয়। একটা ইউনিটের শর্ট ফর্ম বা একটা ইউনিটকে চিহ্নিত করার জন্য একটা কোড, সেটাই হচ্ছে ইউনিট কোড। আর ইউনিট জিনিসটা কি সেটা তো এই যে এ পাশে দেওয়াই আছে, এটা হচ্ছে ইউনিট,
ওয়ার্ক ইফেক্টিভলি উইথিন টিবেট সেক্টর, এটা হচ্ছে একটা ইউনিট। যে ইউনিটটা যদি আমরা কভার করতে পারি তাহলে অ্যাসেসর পার্টের জন্য যে 5টা ইউনিট আছে সেই 5টার মধ্যে একটা কম্পিটেন্ট হইলাম। বোঝাতে পারছি? কথা বলে না। সানজিদা ইয়াসমিন, ইউনিট কোডটা কিভাবে ইয়ে করবো সানজিদা চিহ্নিত করবো ইয়াসমিন, যদি আবার একটু বলতেন। জি স্যার। আপনি কি কথা বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার, আমি শুনতেছি, সমস্যা নাই। আপনি কি কথাটা বুঝতে পারতেছেন? জি স্যার, চেষ্টা করতেছি। আচ্ছা বলেন তো সিবিএলএম মানে কি? সিবিএলএম হচ্ছে স্যার আমরা যে মানে ইউনিট অফ কম্পিটেন্সির যে মডেলের ভাগগুলা, এটা হচ্ছে মানে সিবিএলএম এ আছে। সিবিএলএম মানে হচ্ছে কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়াল, যেটা দ্বারা আমরা কম্পিটেন্সিটা অর্জন করব। যেটা দ্বারা যে বস্তুটা দ্বারা আমরা কম্পিটেন্সিটা অর্জন করব সেটাই হচ্ছে সিবিএলএম। আচ্ছা, তো ইউনিট কোড যেটা সেটা হচ্ছে একটা ইউনিটের সংক্ষিপ্ত রূপ বা সংক্ষিপ্ত কোড, এটাই হচ্ছে ইউনিট কোড। আর ইউনিট অফ কম্পিটেন্সি আমরা জানি যে আমাদের অ্যাসেসরের জন্য 5টা ইউনিট অফ কম্পিটেন্সি আছে। সেই 5টার মধ্যে এইটা একটু সবাই একটু পড়েন, এই 5টা একটু সবাই পড়েন। আমি কিন্তু এক একজনকে এক একটা কোশ্চেন জিজ্ঞাসা করব এবং কোড অনুযায়ী। এই যে দেখেন কোড, এখানে দেখেন কোড কি লেখা আছে, এটা হচ্ছে 1 এক নাম্বার, ঠিক আছে? আসলে এটা আমি কোডটা আমি নিজেই চিহ্নিত করতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমাদের যেটা বিটেবে আছে সেটাতে একদম দেওয়া আছে এরকম করে টিভিটি, মানে প্রথমে দেওয়া আছে সেক্টর নাম টিবেট সেক্টর, তারপরে দেওয়া আছে যে অ্যাসেসমেন্ট বা মানে বইয়ের যে ইয়েটা সেটা দেওয়া আছে, তারপরে লেভেল দেওয়া আছে, তারপরে ইউনিট কোড নাম্বার দেওয়া আছে, তারপরে ভার্সন দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে এটা আমি আইডেন্টিফাই করতে পারছি না, ঠিক আছে? এইটা আমি আইডেন্টিফাই করতে পারছি না, কিন্তু এরপরে যেটা আছে মডিউল 1 লেভেল 4 ভার্সন 1 এতটুকু আমি বুঝতে পারছি, কিন্তু তার আগে কিছু বুঝতে পারছি না এই কোড দ্বারা। একটু দেখতে হবে স্যার, প্রথমে তো একটু দেখতে হবে, এটা আলাদা। আমি এখনই দেখলাম, দেখে তো একটু আলাদা না, আগের যে মডিউল ছিল ওটা এটা না। আচ্ছা, এটা আমি এই যে অবশ্যই আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা এই সিরিয়াল অনুযায়ী আপনারা একটু কি এই নামগুলা পড়েন, ঠিক আছে? এই 1 নাম্বার 2 নাম্বার সিরিয়াল, যেটা 1 নাম্বার সিরিয়াল, 2 নাম্বার সিরিয়াল, 3 নাম্বার সিরিয়াল, 10 নাম্বার সিরিয়াল, 11 নাম্বার সিরিয়াল, এই অনুযায়ী আপনারা এই নামগুলা পড়েন। আমি এই নামগুলা বিশ্লেষণ করে আজকের মতো ক্লাস শেষ করব, কারণ বেশি চাপ দেওয়া যাবে না আপনাদেরকে। এই নামের ভেতরে যে বিশ্লেষণটা করব এই বিশ্লেষণ দ্বারাই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন আশা করা যায়। এখন আপনারা এটা একটু ফোকাস দেন। এই 5টার নাম একটু সকলেই পড়েন, সকলেই বোঝেন। Sapien Health, Apply ICT Festival Training and Assessment. সকলে পড়তেছেন? রঞ্জিত চন্দ্র ট্রেনিং স্যার, আপনি কি ক্লাস বুঝতে পারছেন? রঞ্জিত চন্দ্র স্যার স্ক্রিনটা অফ হয়ে গেছে স্যার, স্ক্রিনটা অফ হয়ে গেছে স্যার, স্ক্রিনটা অফ হয়ে গেছে। স্ক্রিন তো কাজ করতেছে আমার কাছে। এখন ঠিক আছে স্যার। রঞ্জিত চন্দ্র, সোনিয়া খাতুন, আপনি কি ক্লাস বুঝতে পারছেন? টপিক কি ক্লিয়ার হয়েছে আপনার? উপর দিকে গেলে ভালো হয় স্যার, 10-11টা বোঝা যাচ্ছে না স্যার। ঠিক আছে স্যার। আমি তো আপনাদেরকে সিএস টা দিয়েছি, সেই সিএস থেকেই তো দেখতে পারবেন। ভিডিওটা মিনিমাইজ করে আপনি তো সিএস বের করে তো আপনি ফোনে দেখতে পাবেন, এটাতে তো কোনো সমস্যা হবে না। সোনিয়া খাতুন, আপনি কি ক্লাস বুঝতে পারছেন? উম্মে সালমা, বুঝতে পারতেছি। থ্যাংক ইউ।
আচ্ছা, আমাদের কিন্তু অনেক সময় হয়ে গেছে, আমাদের ক্লাস টাইম অলরেডি শেষ, তারপরেও এতটুকু একটু বোঝা উচিত। আর আপনাদের সকালে একটা নিউজ দেওয়া হবে, আমি কিন্তু আগেও বলছি, যারা প্রথম 25 জন আমাকে রেসপন্স করছেন SMS এ, সেই 25 জন আলাদা একটা গ্রুপে জয়েনিং হবেন। এখানে মেম্বার আছে মোট 66 জন, কিন্তু আমি 66 জনকে উপস্থিত পাই নাই। আমার স্টুডেন্ট দরকার মাত্র 25 জন, ঠিক আছে? সেই 25 জনকে আমি আলাদা একটা গ্রুপে অ্যাড করব। এবং আচ্ছা, নাসিম মিয়া বলেন। হ্যাঁ স্যার, আমি বলতে চাচ্ছিলাম আমি তো গ্রুপে নেই, একটু অ্যাড করে দিলে আমি হয়তোবা ওই গ্রুপে জয়েন করতে পারতাম ইনশাল্লাহ। হ্যাঁ, যেহেতু অবশ্যই। আমি লিভ নিছিলাম, আমি হয়তোবা কোনো একটা কারণবশত আমি বুঝতে পারিনি, যে কারণে লিভ নিয়ে ফেলছিলাম। পরে আমার বড় ভাই আমাকে বলল যে তুই কোন গ্রুপ থেকে লিভ নিছিস জানিস? আমি বললাম না, আমি তো একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, আসলে অনলাইনে একটু টুকটাক কাজ করি, তো এই জন্য আর ওইভাবে খেয়াল করা হয়েছিল না। আচ্ছা, ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপে নোট দিয়ে রাখেন, আমি আপনাকে অ্যাড করব। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা অলরেডি আপনি জাস্ট অ্যাপ্রুভ করে দিয়েন স্যার। হ্যাঁ, অবশ্যই। এই যে এমডি মুরাদ, ও কিন্তু আমার বড় ভাই। আচ্ছা। দেখেন, আপনারা এটা ক্লিয়ার হইলেন নাকি? একটু মিউট করবেন। এই পাঁচটা টপিক জি স্যার। মিউট করেন। ওকে স্যার। আচ্ছা, এই 5টা টপিক আপনারা বুঝতে পারলেন নাকি? এই 5টা ইউনিট অফ কম্পিটেন্সির উপরে আপনাদের কম্পিটেন্ট যাচাই করবে, ঠিক আছে? আপনারা যে এই অ্যাসেসরের জন্য দক্ষ বা অ্যাসেসর হিসেবে আপনারা সক্ষম, এটা কিভাবে প্রমাণ করব? এই 5টা কম্পিটেন্সি অর্জন করে। এই 5টা অর্জন করতে পারলেই আপনি একজন অ্যাসেসর। বাস, এটা হচ্ছে আপনাদের শর্টে একদম আপনাদের কোর্সের ডিটেইলস বলে দিলাম, ঠিক আছে? স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, অবশ্যই বলেন। স্যার, এই যে এখানে লেখা আছে যে অ্যাপ্লাই আইসিটি টু ফ্যাসিলিটেট ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট। তো স্যার, আমি জানতে চাচ্ছিলাম স্যার, আমরা এখানে ম্যাক্সিমাম অনেকে ইলেকট্রিক্যালে। হ্যাঁ। তো স্যার, আমাদের এটা কেন করতে হবে আইসিটি নিয়ে? এটা নিয়ে একটু কনফিউশন স্যার। আচ্ছা, আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখানে যে আর একটু ক্লিয়ার করে দেই আপনাদেরকে, এখানে যে 5টা কাজ আছে, মানে 5টা সিভিলিয়াম আছে, 5টা ইউনিট আছে, এই 5টা ইউনিটে আপনাদের হাতের কোনো কাজ নাই যে প্র্যাকটিক্যাল করতে হবে, ঠিক আছে? যেমন কাঁচি কাটা, কাপড় কাটা একটা কাজ, সেই কাজ কি করতে হবে? হাত দিয়ে করতে হবে, এরকম কাজ নাই। একটা ওয়াল ড্রিল করা, এইটা বাস, এরকম কাজও নাই। মানে এক কথায় ডেমনস্ট্রেশন বলে কোনো কাজ নাই। আপনাকে ভারী কোনো কাজ দেওয়া হবে না। যেমন আইসিটি, আপনাকে বলা হবে না যে আপনি ওয়ার্ড এক্সেল করে দেখান, এরকম কিছুই বলা হবে না। জাস্ট এখানে যে নির্দেশনাগুলো আছে, যে তথ্যগুলো দেওয়া আছে, সেইগুলাকে আপনাকে অ্যাচিভ করতে হবে। এটাই হচ্ছে আপনাদের অ্যাসেসর। দেন সেটা মানে সেটা কি করতে হবে? প্রতিফলন করতে হবে, সেটা অ্যাপ্লাই করতে হবে। এখানে বলছে অ্যাপ্লাই আইসিটি টু ফ্যাসিলিটেট ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট। আপনি অ্যাসেসমেন্ট যখন নিতে যাবেন, তখন আইসিটির যেই ব্যবস্থা আছে, যেই সুযোগ সুবিধা আছে, সেগুলা কিভাবে আপনি সেখানে ফ্যাসিলিটেট মানে সেখানে অ্যাপ্লাই করবেন, সেই জায়গায় কিভাবে ব্যবহার করবেন, সেটা আপনাকে জানানো হয়েছে। আপনি যদি এখন একটা অ্যাসেসমেন্ট নিতে যান, অ্যাসেসমেন্ট যায় আপনি আইসিটি রিলেটেড কোনো একটা যদি দরকার লাগে, যেমন একটা প্রিন্ট আউট করতে হবে, প্রিন্ট আউট করতে গেলে কি লাগবে? আইসিটি সেক্টরে প্রিন্টার লাগবে না? তো ওই প্রিন্টার ব্যবহার করতে পারবেন কি পারবেন না, এটা ওইটাতে দেওয়া আছে। বা ওই প্রিন্টার কখন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, এটা দেওয়া আছে ওখানে। ওই প্রিন্টারটা ব্যবহার করতে হয় কিভাবে, সেটা ওখানে দেওয়া আছে। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পেরেছি, ধন্যবাদ স্যার। হ্যাঁ। আচ্ছা,
এখন মূল আলোচনায় আসি। সময় কিন্তু অলরেডি শেষ। আপনারা কি খেয়াল করছেন? কারো হয়তোবা ঘুম ধরে না, এই জন্য কেউ তাড়া দিচ্ছে না। রবিউল ইসলাম একটু ভাই। পর থিওরি খাবো স্যার, আপনি থিওরি করে স্যার ঘুমাবো। রবিউল ইসলাম ভাই। স্যার আপনি চাইলে আরেকটু পড়াইতে পারেন, এনার্জি আছে হ্যাঁ, একদম। আমার কোনো সমস্যা নাই, আপনাদের যদি সমস্যা না থাকে তাইলেই হবে। স্যার আপাতত ক্লাসটা আমরা শেষের দিকে রাখি, প্রথম দিন একটু বোরিং হয়ে যাচ্ছিলাম আর রাতও হয়ে গেছে। হ্যাঁ, আমি 5টা জাস্ট একটু এক্সপ্লেন করে শেষ করে দিব, আর কিছু দিব না। আর এখানে নমিনাল বলতে কি বোঝাচ্ছে, এটা কি বলছেন কিনা? নমিনাল আওয়ার মানে নির্দিষ্ট সময়। আমাদের এই কম্পিটেন্সিটা অর্জন করার জন্য একটা সময় নির্ধারণ করা আছে। এই 1 নাম্বার মডিউল যেটা, 1 নাম্বার ইউনিট অফ কম্পিটেন্সি যেটা, সেটা অর্জন করতে আমাদের সময় লাগবে 32 ঘন্টা। এই 32 ঘন্টার মধ্যে আমাদের এটা অর্জন করতে হবে। একটা নির্ধারিত সময়, নমিনাল আওয়ার, যে এটা অর্জন করতে কত সময় লাগবে, মাত্র 32 ঘন্টা। 32 ঘন্টা যদি আপনি এটা নিয়ে আলোচনা করেন, এটা নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনি এটা অর্জন করতে সক্ষম হবেন। এর বাইরেও যদি লাগে, আপনার সময় যদি 360 ঘন্টা লাগে, ঠিক আছে, 3 মাস যদি সময় লাগে, কিন্তু আপনাকে ফল শেষে যখন অ্যাসেসমেন্টে বসবেন তখন আপনাকে 32 ঘন্টার মধ্যে এটা কভার করতে হবে। ব্যাস, এতটুকু সক্ষমতা আপনার কাছে লাগবে। এটাই হচ্ছে নমিনাল আওয়ার। নমিনাল আওয়ার মূলত ওই কম্পিটেন্সিটা অর্জন করার জন্য আপনাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে, এটাই হচ্ছে নমিনাল আওয়ার। হ্যাঁ, নোবেল। স্যার ওই যে আমি একটু লেটে আসছিলাম, ওই যে নেটের প্রবলেম ছিল, মানে বিস্তারিত আরেকবার একটু আলোচনা করলে ভালো হয় 5টা বিষয় নিয়ে। বিস্তারিত? আচ্ছা, ভাই বিস্তারিত ভাই আপনি ভিডিওটা দেখে নেবেন, স্যার তো ভিডিও লিংক দিবে, আমরা ক্লাসটা কন্টিনিউ করলে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আজকের জন্য আমি আপনাদের কাছে সরি জানাচ্ছি। আজকে কোনো ভিডিও আমি রেকর্ড করি নাই। আপনাদেরকে এটা নিজ দায়িত্বে ভিডিওটা করতে হবে। হ্যাঁ, মোকাররম স্যার বলেন। ভিডিও আমি করেছি স্যার। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আরেকটু সময় নেন, আর 5-10 মিনিট, 5 মিনিট। আচ্ছা, অনেক কথা হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। আমরা তো বুঝতে পারছি যে আমাদের কি করতে হবে। আমাদের এই 5টা সম্পর্কে জানতে হবে এবং এই 5টাতে কম্পিটেন্সি নিয়ে আসতে হবে। আমরা এই 5টা ইউনিট অফ কম্পিটেন্সি যদি কভার করতে পারি, তাহলে আমরা একজন অ্যাসেসর হিসেবে স্বীকৃতি পাবো। তো প্রথমটা হচ্ছে ওয়ার্ক ইফেক্টিভলি উইথিন টিভেট সেক্টর। টিভেট সেক্টরের জন্য যে কাজটা করব সেটা যেন ইফেক্টিভলি হয়। ইফেক্টিভলি বলতে কি বোঝাচ্ছে? আব্দুল্লাহিল মারুফ, কথা বলতেছেন না, বলেন তো একটু। কার্যকরভাবে। আব্দুল্লাহিল মারুফ, অনেকে কথা বলতেছে না। আমার কথা কি সবাই বুঝতে পারছে নাকি বুঝতে পারছে না? আমি কিছুই বুঝতেছি না। বুঝতে পারতেছি স্যার। আচ্ছা, আমি একটা কথা বলি, গোপন কথা, ঠিক আছে? আমার লাইফে এটা গোপন কথা, আমি কাউকে এটা কখনোই বলি নাই, যদি বলার প্রয়োজন মনে করি নাই, কিন্তু এখন বলার প্রয়োজন মনে করতেছি। আমি যখন এরকম অনলাইন ক্লাস হইতো, ক্লাসে জয়েন করে চলে যাইতাম ক্যারাম খেলতে, ঠিক আছে? এদিকে ক্যারাম খেলতেছি আর এদিকে ক্লাস হচ্ছে, বুঝছেন? স্যার আপনাদের পরে রেকর্ড করে রাখছিলেন, এই জন্যই পরে জানতে পারছেন স্যার। এরকম যেন কেউ না করেন, কারণ যেটা বলবো সেটা সেই মুহূর্তের জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, কার্যকরভাবে কাজ করার জন্য, টিভেট সেক্টরে কার্যকরভাবে কাজ করার জন্য যে মডিউলটা আমরা জানবো সেটাই হচ্ছে ওয়ার্ক ইফেক্টিভলি উইথিন টিভেট সেক্টর, ঠিক আছে? টিভেট সেক্টরে কাজ করার জন্য যে কাজগুলো আমাকে জানতে হবে, যে আমার কোন নির্দেশ আছে, কোন নির্দেশনা আছে, কি করব, কিভাবে করব, সবকিছু দেওয়া আছে এটাতে। একটা কাজ করার জন্য, টিভেট সেক্টরে কাজ করার জন্য যেগুলো দেওয়া আছে সেটাই এখানে দেওয়া আছে। দ্বিতীয়টা হচ্ছে অ্যাপ্লাই অকুপেশন ওয়াশ ইন সিবিটি অ্যান্ড এ এনভায়রনমেন্ট।
আমরা যে সিবিটি এর এনভায়রনমেন্টে প্রবেশ করলাম বা করব, সিবিটি এর মানে বুঝি নাই আমরা ট্রেনার পার্ট। সিবিটি এ এন্ড এ এর মানে হচ্ছে ট্রেনার। আমরা যখন ট্রেনার হব বা আমরা যখন অ্যাসেসর হব, ট্রেনার মানে কিন্তু অ্যাসেসর ট্রেনার দুটাই, ঠিক আছে। ট্রেনার মানে হচ্ছে 12টা কম্পোনেন্ট। এই যে দেখো, দেখেন, আপনারা দেখেন এখানে দেওয়া আছে কিন্তু 11টা। এই 11টা যদি আমরা সবকিছু কমপ্লিট করি তাহলে কি আমরা একজন অ্যাসেসর হচ্ছি না? অ্যাসেসরের জন্য 5টা সহকারে যেটা বাড়তি আছে সেটাই কিন্তু ট্রেনারের জন্য। অ্যাসেসরের পরে যদি আমরা এই 5টা মডিউল কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমরা ট্রেনারও হয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এই এখানে দেওয়া আছে অ্যাপ্লাই ওয়াশ ইন সিবিটিএ এনভায়রনমেন্ট। আমরা অ্যাপ্লাই করব কিভাবে বা কিসের মাধ্যমে, কিভাবে অ্যাপ্লাই করতে পারবো, এটা দেওয়া আছে এটাতে। আর ওয়াশ মানে তো আমরা বলছি পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা। আমরা যে পেশাতে যাব, যেমন আমরা যখন অ্যাসেসর হইলাম, অ্যাসেসর হওয়ার পরে আমরা সুইং মেশিন অপারেশনে অ্যাসেসর হইছি। অ্যাসেসর হওয়ার পরে আমরা এখন অ্যাসেসমেন্ট নিতে যাব। এখানে ওয়াশের কাজ কি এখানে বলে দিছে কিন্তু, যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ওয়াশটা অ্যাপ্লাই করতে হবে। তো কি এখানে দেখেন আপনি কি ওয়াশ হিসেবে ব্যবহার করছেন। এখানে ব্যবহার করছেন যে কাপড় কাটার আগে অবশ্যই আপনাকে কি করতে হবে, নিজেকে সংযত করতে, কি কয়, হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে যাতে হাতের কোনো ক্ষতি হয়। এক কথায় পেশাগত কর্মক্ষেত্রে নিজেকে সুরক্ষিত করবেন কিভাবে, যে যে অবলম্বন করবেন সেটাই হচ্ছে ওয়াশ। বুঝাতে পারছি? কোনো রেসপন্স নাই। আক্তারুজ্জামান, বোঝা গেছে স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাপ্লাই আইসিটি টু ফ্যাসিলিটেট ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট। আইসিটির একটু মানে আইসিটিটা অ্যাপ্লাই করতে হবে ট্রেনিং এ এবং অ্যাসেসমেন্ট সেন্টারে। আপনি এটা সম্পর্কে আলোচনা করতে পারবেন। এবং নিচে আছে ডিজাইন এবং ডেভেলপমেন্ট কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। আপনাকে অ্যাসেসমেন্টটা ডিজাইন করতে হবে এবং সামনের দিকে ডেভেলপ করতে হবে, এই সম্পর্কে এখানে দেওয়া আছে। তারপরে আছে অর্গানাইজ এন্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। আপনাকে একটা অ্যাসেসমেন্ট অর্গানাইজ করতে হবে এবং কন্ডাক্ট করতে হবে। আচ্ছা, শর্টকাটে এখন বুঝাই দেই, যদি বুঝতে পারেন তাহলে তো বুঝপাতা, না হলে আপনি আমি তেজপাতা, ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যে অ্যাসেসমেন্টটা নিব সেই অ্যাসেসমেন্টে কি কি থাকবে, একজন অ্যাসেসরের কার্যাবলী কি কি সেটা দেওয়া থাকবে এই 5টা মডিউলে। প্রথমটা হচ্ছে ওয়ার্ক ইফেক্টিভলি উইথিন টিবেট সেক্টর। টিবেট সেক্টরের জন্য আমরা যে অ্যাসেসমেন্টটা করব সেটা কোন সেক্টরে? টিবেট সেক্টরে। অবশ্যই টিবেট সেক্টরের জন্য যে অ্যাসেসমেন্টগুলো করব সেখানে যে কাজের নির্দেশনা থাকবে, যে আপনি কিভাবে অ্যাসেসমেন্টটা পর্যবেক্ষণ করবেন, এইটা এখানে দেওয়া থাকবে। দ্বিতীয়টা হচ্ছে ওয়াশ। আপনি এই অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করার সময় বা এই অ্যাসেসমেন্টটা করানোর সময় যে যে সেফটি ইকুইপমেন্ট বা সেফটি যেটা মানবেন সেটাই হচ্ছে ওয়াশ। তারপর হচ্ছে যে আইসিটি, আপনি অ্যাসেসমেন্টটা সম্পূর্ণ করার জন্য সময় যে আইসিটি তথ্যমূলক মানে কমিউনিকেশন যেটা দ্বারা করবেন বা যে ইকুইপমেন্টটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আইসিটি। তারপর হচ্ছে ডিজাইন, আপনি একটা কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট, আপনি একটা অ্যাসেসমেন্ট নিতে যাচ্ছেন, সেখানে একটা কিভাবে আপনি অ্যাসেসমেন্ট নেবেন সেটা ডিজাইন করা এবং এই অ্যাসেসমেন্টটা অন্য পদ্ধতিতে নেওয়া যায় নাকি, মানে ডেভেলপ করা, এটা সম্পর্কে জানবেন। তারপরে জানবেন যে আপনি একটা অ্যাসেসমেন্ট কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে তা গ্রহণ করবেন। দেন